ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিলাম আবার। ঠিক আছে, তো যেটা বলছিলাম, একটা চ্যাপ্টার থেকে যে টপিকে আমি পড়বো, লাইক ধরুন আপনি রিয়েল গ্যাসটা পড়ছেন, একটা অধ্যায় পড়ছেন রিয়েল গ্যাস। এই যে প্রমাণটা পড়লেন, রিয়েল গ্যাসের প্রমাণটা পড়লেন রিয়েল গ্যাস চ্যাপ্টার থেকে। তো সেই প্রমাণটা আসলে বিতে আসবে, একটা সেটের বিতে আসবে, তার মানে 10, 12, 14 যে কোনো একটা নাম্বার কমন পাবে। কিন্তু থিওরিক্যাল কোশ্চেন কোনটা হবে? ওই যে রিয়েল গ্যাস আপনি যে প্রমাণটা পড়ছেন ওইটার উপর বেস করে কিন্তু দেখা যাবে থিওরিক্যাল কোশ্চেনটা আসছে। যেমন বি নাম্বারের সাথে থিওরিক্যাল কোশ্চেন এটা ছিল, মানে এটার সাথে মিল আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে, তাহলে সিমিলার। তাহলে যে প্রমাণটা পড়বেন সেই প্রমাণের সাথে রিলেটেড যে টপিক গুলো, থিওরিক্যাল কোশ্চেন গুলো করে ফেলতে হবে। তাহলে পরীক্ষা আসলে ওটাই পাবেন। এবং ওই প্রমাণের সাথে রিলেটেড যেই ম্যাথ গুলো সেগুলো কিন্তু আপনার করে ফেলতে হবে। যেমন গ্যাস, দেখেন এই ম্যাথটা কিন্তু এই বি নাম্বার যে প্রমাণটা ওইটার উপর বেস করে। তাহলে আশা করি যে বুঝতে পারছেন, আপনি যে প্রমাণটা পড়বেন সেই প্রমাণের সাথে থিওরিক্যাল কোশ্চেন গুলো এবং ম্যাথ গুলো করে ফেলতে হবে। তাহলে আপনি পূর্ণাঙ্গ একটা সেট কমন পাবেন। প্রত্যেকটা সেটের সাথেই সেম কথা। যদি আপনি 2 নাম্বার সেট করেন, 2 নাম্বার সেটও সেম, সেম হিস্ট্রি, সেম কথা। এটা প্যাটার্ন না বোঝাটা খুব সহজ। আপনি একটা প্রমাণ পড়ছেন, বি প্রমাণ পড়লেন, কার্নোট সাইকেলের প্রমাণটা পড়লেন। তো কার্নোট সাইকেলের সাথে সম্পর্ক যে থিওরিক্যাল কোশ্চেন সেটাও করে ফেলতে হবে, এবং একটা ম্যাথ, এবং ম্যাথ একটা আসবে, ম্যাথও করে ফেলতে হবে। আপনি প্রমাণ করছেন এটার জন্য, ফ্রন্ট হাবার ডিফ্রাকশনের জন্য, এটার যে দেখেন এটার যে সংজ্ঞা বা থিওরিক্যাল কোশ্চেন কয়েকটা সেগুলো করে ফেলতে হবে, এবং ম্যাথও করে ফেলতে হবে। আপনি প্রমাণ করছেন হয়তো সিম্পল হারমোনিক কোশ্চেনের প্রমাণ করছেন, তার সাথে সিম্পল হারমোনিক কোশ্চেনের প্রপার্টিস গুলো বা ডেফিনেশন বা থিওরিক্যাল কোশ্চেন করে ফেলতে হবে, এবং ম্যাথও করে ফেলতে হবে। সুতরাং যে প্রমাণটা করবেন সে প্রমাণের সাথে সম্পর্ক যে থিওরিক্যাল কোশ্চেন গুলো এবং ম্যাথ গুলো করে ফেলতে হবে। তাহলে আপনি পূর্ণাঙ্গ সেটটা কমন পাবেন, এবং আপনি যে 5টা সেট টাচ করবেন সে 5টা থেকেই আপনি 100 আনসার করতে পারবেন। তো আশা করছি আপনারা কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছেন। আমি 3টা জিনিস নিয়ে মোট 4টা জিনিস নিয়ে আলোচনা করেছি। একটা ছিল আপনার কোর্স ম্যাটেরিয়ালস, এটা সিম্পল কথা, একটা বই লাগবে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে সিলেবাস, নাম্বার ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তো আশা করছি আপনারা এই 4টা পয়েন্ট ক্লিয়ার হয়েছেন। আমি একটু শুনতে চাই যে আপনারা কি আমার কথা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, এবং কোশ্চেন প্যাটার্নটা আপনাদের কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি বলবেন। স্যার, জি স্যার, ক্লিয়ার লাস্টে হয়েছে স্যার। প্যাটার্নটা ক্লিয়ার হয়েছে, বাট হচ্ছে প্রথম দিয়ে আমি একটু জয়েন করতে লেট, এই জন্য আচ্ছা, প্রথম ওটা দিয়ে ওটা সমস্যা না। যারা আপনারা পুরো ক্লাসে ছিলেন, আপনারা কি কোশ্চেন প্যাটার্ন বা আমি যা বললাম এগুলো কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আশা করছি আমরা এখন পড়া শুরু করতে পারবো। তো যাই হোক, আমরা যখনই সব জেনে গেলাম, তো এখন আমরা পড়া শুরু করবো। আবারও সেই কথাটা আসবে, সেটা জিরো মেথড। আমরা যে কোনো একটা সাবজেক্ট যখন শুরু করব, আমাদের মেথডটা হবে জিরো মেথড, মানে একেবারে জিরো থেকে শুরু, স্টার্ট ফ্রম জিরো। সুতরাং এর আগে পরে কিছু নাই, আমরা জিরো থেকে শুরু করব। আগে আপনাকে অনেক কিছু জেনে রাখতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি শুধুমাত্র সিম্বল জানলে হবে, কোনটা দিয়ে কোনটা চিনাই জানলে হবে। এখন থেকে রেগুলার ক্লাসগুলো করবেন, আর মন দিয়ে ক্লাসটা শুনবেন, করবেন, দেখবেন, তাহলে দেখবেন যে পড়াশোনা খুবই সহজ। ফিজিক্স এর মতো সহজ কোনো সাবজেক্ট আসলে নাই, এটা মনে হবে আপনার কাছে। আচ্ছা, তো আমি যদি একটু শুরু করি, প্রথমে ফিজিক্স এর 4টা পার্ট থাকে আমাদের। তো আমরা সব সময় শুরু করি সাউন্ড পার্ট দিয়ে, শুরু করি সাউন্ড পার্ট। সাউন্ড পার্ট শুরু কারণ হচ্ছে এই পার্টটাতে আমাদের ভালো কিছু বেসিক কথাবার্তা আছে, এবং এই পার্টটা ভালো করে পড়লে পরবর্তী পার্ট গুলো সহজ হয়ে যায়। এবং এই পার্ট থেকে নাম্বারও বেশি পায়, 40 নাম্বার। যদি 100 নাম্বার হচ্ছে আপনার পরীক্ষায় 100 নাম্বার আনসার করতে হবে, সেখানে যদি একটা পার্ট থেকে 40 পেয়ে যাই, তো 5 নাম্বার তো আমার এখানে আছে। আমি বলছি না শুধু আপনি একটা পার্ট করবেন, কিন্তু একটা পার্ট থেকেও 40 আনসার করা যায়। সুতরাং সাউন্ড পার্টটা আমরা আগে ভালো করে পড়ে ফেলবো, এরপর আমরা সামনের পার্টগুলো পড়বো। তো সাউন্ড পার্টের অনেকগুলো অধ্যায় আছে, 6টা অধ্যায়। তো একেবারে প্রথমে যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা দিয়ে আমরা শুরু করব, সেটা হলো সিম্পল হারমোনিক মোশন। তো আমরা প্রথমে শুরু করলাম একেবারে শুরু থেকে, সিম্পল হারমোনিক মোশন।
সিম্পল হারমোনিক মোশন। এটাকে বাংলায় বলা হয় কি সরল ছন্দিত স্পন্দ। সরল ছন্দিত স্পন্দ। আচ্ছা, যদি আমরা একটু দেখি এটার, আমরা কিন্তু সবাই কম বেশ শুনেছি এই কথাটা, সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। এইটা প্রথম অধ্যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, একটু আগে যে কথা বলেছিলাম, যে কোনো একটা অধ্যায় থেকে যখন কোয়েশ্চেন দিবে সেখান থেকে 20 নাম্বার দিবে। যদি এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসে তার মানে 20 নাম্বারে চলে আসবে, একটা সেট চলে আসবে। সুতরাং যে অধ্যায়টাই আপনি শুরু করবেন এটাকে খুব আহ ভালোভাবে করতে হবে, যাতে নাম্বার, কোনো নাম্বারে মিস না যায় আমাদের। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনে দেখবেন দুইটা বড় প্রমাণ আছে আর হলো সংক্ষিপ্ত প্রশ্ন, ঝামেলা কিছু নাই। তো ফার্স্ট আমরা একটু বেসিক কথাবার্তা বলবো, আসলে সিম্পল হারমোনিক মোশনটা কি, সরল ছন্দিত স্পন্দন কি। আমরা বইয়ের আকারে বা বইয়ের মতো করে পড়তে গেলে তখন দেখা যায় পড়াশোনাটা কঠিন হয়ে যায় বা মুখস্থ টাইপের হয়ে যায়, হ্যাঁ, বা অনেকদিন মনে রাখা যায় না। এই জন্য আমি সবসময় বলি, যে কোনো একটা টপিক, যে কোনো কিছু আপনি পড়াশোনা করবেন ইনফর্মাল ওয়েতে, নট ফর্মাল ওয়ে। আপনি লিখবেন ফর্মাল ওয়েতে, কিন্তু শিখবেন, জানবেন ইনফর্মাল ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে, চিন্তা করে, আপনার সারাউন্ডিং এর সাথে রিলেট রিলেট করে, সম্পর্কে যুক্ত করে দেন আপনি পড়াশোনা শিখবেন। যেমন এটার সাথে ফিজিক্সের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের প্র্যাকটিক্যালের সাথে সম্পর্ক আছে। প্র্যাকটিক্যাল সাথে সবকিছু সম্পৃক্ত আছে। তাহলে আমরা শিখবো এখন সিম্পল হারমোনিক মোশনটা কি, একটু দেখি। সিম্পল হারমোনিক মোশন হতেও, সিম্পল হারমোনিক মোশনে দেখেন, যদি এটার একটা শব্দ আমরা সবাই চিনি সিম্পল, এটা হারমোনিক ফাইন, এগুলো হয়তো অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, কিন্তু মোশন শব্দটা সবাই কিন্তু কম বেশ জানেন। মোশনের বাংলা কি? বাংলা হচ্ছে গতি। সবাই কম বেশ বলতে পারেন যে গতি মানে কি। গতি মানে কি? একটা গাড়ি যখন রাস্তায় চলে সে গাড়ির গতি আছে, তাই না? কেউ একজন কিছু একটা নিক্ষেপ করলো, ওই জিনিসটাতে গতি আছে। আপনি দৌড়াচ্ছেন, আপনার দৌড়ানোর গতি আছে। তো ফ্যান চলছে, ফ্যানের গতি আছে, গতি সবাই আমরা বুঝি। কিন্তু এমন কোন গতি যে গতিকে সিম্পল হারমোনিক বলা যাবে? এমন কোন মোশন যে মোশনকে সিম্পল হারমোনিক বলা যাবে? এটা হচ্ছে কি ফ্যাক্ট। তাহলে একটা প্রশ্ন ছুড়ে দিতে হবে আমাদেরকে, কার উপরে? মোশনের উপরে। যে মোশনটাকে সিম্পল হারমোনিক কখন বলা যায়? তো সিম্পল হারমোনিক হতে হলে দুটি শর্ত ফিল আপ। একটি শর্ত হচ্ছে ত্বরণ, সরণের। এগুলো আমি বাংলা লিখছি কেন? কারণ এগুলো তো পরীক্ষায় আসবে না, এটা তো আপনার বোঝার জন্য লিখছি। ত্বরণ সরণের বিপরীতে কাজ করে। আর 2 নাম্বার হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক। যে শব্দই লিখবো অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, ভয়ের কিছু নেই, আমি সবকিছুই ব্যাখ্যা করব। ত্বরণ কি এটা আমাদের সবার জানা উচিত ছিল, কারণ আমরা অনেকে সায়েন্সে পড়েছি, এসএসসি মেট্রিকে, ইভেন ডিপ্লোমা 4 বছর করেছি, কারণ সবাই জানার কথা। তারপরে আমি এক্সপ্লেন করবো, সামাই করবো, শর্টকাট হলে করবো। তো ত্বরণ সরণের বিপরীত এবং ত্বরণ সরণের সমানুপাতিক, এই দুইটা শর্ত ফিল আপ করতে পারলে যে কোনো মোশনের মধ্যে সেই মোশনকে বলা যাবে সিম্পল হারমোনিক মোশন। তো আমরা প্রমাণ করবো যে কোন মোশনটাকে সিম্পল হারমোনিক মোশন বলা যায়, এই শর্ত দুটি ফিল আপ। প্রথমে একটু জানি ত্বরণ বলতে আসলে কি বোঝাচ্ছে। আগে সরণটা চিনি। সরণ, সরণকে ইংলিশে সুন্দর করে বলে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেস মানে কি? ডিসপ্লেস মানে জায়গা থেকে সরে যাও, ডিসপ্লেস জায়গা থেকে সরে যাও। তার মানে সরণ বলতে আসলে একটা দূরত্বকে বোঝাচ্ছে, একটা দূরত্বকে বোঝায় যার নাম ডিসপ্লেসমেন্ট। একটা জায়গা থেকে সরে যাওয়া। ধরেন একটা গাছ আছে এখানে, যে গাছ, এই গাছের এই পাশে একটা গাড়ি পার্কিং করা ছিল। কত মিটার দূরে? ধরলাম 10 মিটার দূরে একটা গাড়ি পার্কিং অবস্থা ছিল। তো কিছুক্ষণ 1 ঘন্টা ধরেন, এরপর এখান থেকে গাড়িটা কি হঠাৎ করে স্টার্ট দেওয়া শুরু করে, স্টার্ট হলো। টাইম 0 সেকেন্ড, মানে যেখান থেকে গাড়িটা স্টার্ট করলো টাইম 0 সেকেন্ড। ধরেন 10 সেকেন্ড পরে গাড়িটা এখানে চলে আসলো। তাহলে গাড়িটা ছিল কোথায়? এখানে ছিল।
এখন সে কোথায় আছে? এখানে ধরলাম কত মিটার গেল? 20 মিটার। এই যে দেখেন, যদি আমরা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা দূরত্বকে হিসাব করি, যেমন এখানে ছিল 0 সেকেন্ড, এখন গাড়ি যখন এখানে আসলো তার সময়টা হচ্ছে ধরলাম 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড পর গাড়িটা কোথায় আসলো? 20 মিটার দূরে আসলো। এই যে দূরত্বটা একটা স্পেসিফিক টাইমে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, ওই দূরত্বটা হচ্ছে মূলত ডিসপ্লেসমেন্ট বা সময়। খুবই সিম্পল কথা। তাহলে সরে যাওয়া, কোনো একটা জায়গা থেকে সরে যাওয়া, কতটুকু সরে গেল, কতটুকু সে দূরে গেল, ওই যে অতিক্রান্ত দূরত্বটা, এটাকে আসলে বলা হয় এটাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ক্লিয়ার হয়েছে? তাহলে সরণ বলতে আমরা সব বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট একটা দূরত্বকে মিট করছে, কোন একটা জায়গা থেকে কি পরিমাণ সরে গেল, সেই দূরত্বটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা না বুঝে কোনো কারণ নেই, সহজ বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম সরণটা কি। সরণ সুন্দর করে সরণ বলা হয় বাংলায়, ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা একটা দূরত্ব বলতে পারি। আচ্ছা, গেল। এবার আসেন ত্বরণটা কি। ত্বরণটা খুবই সিম্পল। ত্বরণটা হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। এক কথায়, যখন ব্যাগের পরিবর্তন হয়। কিভাবে বুঝবেন ব্যাগের পরিবর্তন হয় কিনা? আচ্ছা দেখেন, যখন যখন আপনি কোনো গাড়িতে চড়েন, তাই কোনো একটা বাস বা কোনো একটা বাইক বা যে কোনো একটা গাড়িতে, প্রথম দিকে গাড়ির স্পিড কিন্তু স্লো থাকে, তাই না? যে কোনো একটা গাড়িতে আপনি উঠলে গাড়ির স্পিডটা কি থাকে? স্লো থাকে। হয়তো সে প্রথমে তার যে কাঁটা, সামনে যে একটা স্পিডের যে একটা কাঁটা থাকে বা মিটার থাকে, সেখানে দেখা যায় সে 5 কিলোমিটার/আওয়ার প্রতি ঘন্টায় দেখাচ্ছে 5 কিলোমিটার বেগ। এবার হুট করে সে আস্তে আস্তে স্পিডে বাড়াচ্ছে, বেগ বাড়াচ্ছে। একটু পরে গাড়িটা স্পিডে যাওয়া শুরু করলো, দেখা গেল 20 কিলোমিটার/আওয়ার। আপনারা দেখেছেন না অনেক জায়গায়, যেখানে দেখা যায় রোডে, যেখানে 50 কিলোমিটারের বেশি স্পিডে চালানো যাবে না। তো এইভাবে করে দেখা যাচ্ছে সে শুরুতে থাকে 5 কিলোমিটার, 20 কিলোমিটার, এভাবে করে সে কি করে আস্তে আস্তে করে ব্যাগটা বাড়ায়। এই যে ব্যাগের যে পরিবর্তনটা হচ্ছে, ব্যাগের যে বৃদ্ধি হচ্ছে, ব্যাগের বৃদ্ধির যে পরিবর্তনটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ত্বরণ। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ দিয়ে। এ মানে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন, আপনারা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে বাইকের যে একটা স্পিড যেটা দিয়ে বাড়ানো হয়, ওইটার নাম কি বলেন? অ্যাক্সিলারেটর না অ্যাক্সেলারেটর? ওকে, অ্যাক্সিলারেটর। ওকে। তো অ্যাক্সিলারেটর দিয়ে কি করি আমরা? স্পিডটা বাড়ে বা কমাই। তো অ্যাক্সিলারেটর থেকে মূলত কি আসছে? অ্যাক্সেলারেশন আসছে। আর অ্যাক্সেলারেশনের বাংলা হচ্ছে ত্বরণ। মূলত হচ্ছে ত্বরণ হচ্ছে ব্যাগের ব্যাগ বৃদ্ধির হার। হ্যাঁ, ব্যাগের যে বৃদ্ধি হচ্ছে, সে বৃদ্ধিটা কিভাবে হচ্ছে? প্রতি সময়ের সাথে ব্যাগের যে বৃদ্ধির যে এই হারটা, দ্যাট ইজ কল্ড ত্বরণ। তো সবাই আসলে বুঝতে পারলো, খুবই সিম্পল কথা। ত্বরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার, যে ভেলোসিটি বা ব্যাগ যে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে করে, তার ওইটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, আর সরণকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর তাহলে বুঝতে পারলাম ওয়াই, যখনই আপনি ওয়াই দেখবেন অথবা এক্স দেখবেন, কি বুঝবেন? দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বা সরণ। যখন আপনি এ দেখবেন, কি বুঝবেন? দ্যাট ইজ অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ত্বরণ মানে কি তাহলে? সময়ের সাথে যখন ব্যাগের বৃদ্ধি হয়, বৃদ্ধির যে হার, দ্যাট ইজ কল্ড ত্বরণ। আর কতটুকু সে সামনে আগাল, কতটুকু দূরত্ব চেঞ্জ করলো, ওই দূরত্বটাই হচ্ছে সরণ। ওকে। অবশ্য সরণটা সবসময় মাপা হয় কিভাবে? আহ এটা কি বলে, একটা শর্ত আছে। সরণটা মাপতে হবে সরল রেখা বরাবর। এভাবে হয়তো এভাবে মাপতে হবে, নয়তো এভাবে মাপতে হবে। সরল রেখা বরাবর কখনো এরকম মাপা যাবে না, ব্যান্ড করে মাপা যাবে না। ওকে। সবসময় সরণটা হবে কি? সরল রেখা বরাবর দূরত্ব। খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসেন আমরা যেই শর্তটা দেখলাম, ত্বরণ সরণের বিপরীত এবং ত্বরণ সরণের সমানুপাতিক, এই দুইটা শর্তকে ফিল আপ করে আমরা শিখবো কোন মোশনটাকে সিম্পল হারমোনিক মোশন বলা যায়। আমাদের উদ্দেশ্য কি? এমন কোন মোশন আছে যে মোশনটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে তো আমরা প্রমাণ করতে পারলাম যে কোনটা সিম্পল হারমোনিক মোশন হবে। আচ্ছা, চলে তাহলে একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে খুবই কমন একটা এক্সাম্পল, স্প্রিং এর এক্সাম্পল। স্প্রিং,
সবাই আমরা কম বেশ স্প্রিং নিয়ে সময় কাটিয়েছি, আমরা খেলেছি, আমরা দেখেছি স্প্রিং। ওকে, তাহলে স্প্রিং দিয়ে সহজে বোঝানো যায়, এই জন্য আমি স্প্রিং দিয়ে বুঝাই। আচ্ছা, তো এটা স্প্রিং নিলাম, স্প্রিংটা ধরলাম এভাবে আছে, স্প্রিং এর সাথে আমি একটা ব্লক যুক্ত করে দিলাম, একটা ওজন আছে আমার, একটা একটা বস্তু আমি যুক্ত করে দিলাম। ওকে, এই মুহূর্তে স্প্রিংটা কিভাবে আছে? স্থির অবস্থায় আছে, স্থির, কোনো ধরনের মুভমেন্ট নাই, সে ঝুলে আছে, জাস্ট নর্মালি কিসে এভাবে ঝুলে আছে, কোনো ধরনের আপনার কোনো মোশন নাই। এরপর আমরা কি করলাম, স্প্রিংটাকে ধরলাম, ধরে টেনে এক্সটেনশন করবো বা লম্বা করবো। ওকে, স্প্রিং কে ধরে টেনে লম্বা করে দিলাম, কোন দিক লম্বা করলাম? নিচের দিকে। এখনো কিন্তু আমার হাতে ধরা আছে, হাতে এখনো ধরা আছে। তা আমি এটাকে কোন দিকে লম্বা করলাম বলেন? নিচের দিকে না, এদিকে। তাহলে আমার সরণটা কোন দিক হলো? আমার ডিস্টেন্সটা কোন দিক তৈরি হলো? নিচের দিকে হলো। সরণ বলি, ডিসপ্লেসমেন্ট বলি, ওয়াই বলি, কোন দিকে হলো? নিচের দিকে হলো। ফাইন। আচ্ছা, আমি কি চাইলে এই সরণটা উপরের দিকে ঘোরাতে পারতাম না? কিভাবে? চেপে ধরে। এখনো আমার হাতে ধরা আছে, চেপে ধরে রেখেছি আমি। তো আমি সরণটা কোন দিক ঘটালাম? উপরের দিক ঘটালাম। তাহলে আমি চাইলে এই স্প্রিংটাকে ধরে টেনে নিচে নিচের দিকে নামাতে পারি, আবার চাইলে আমি উপরের দিকে উঠাতে পারি, দুদিকে কিন্তু আমি সরণটা ঘটাতে পারি। তাহলে আমার স্প্রিংটা যেখানে ছিল, এই লেভেলে আমার স্প্রিংটা কিভাবে ছিল? স্থির অবস্থায়, কোনো ধরনের দূরত্ব নাই, ডিস্টেন্স নাই, সে নর্মালি চলেছিল এই জায়গায়, এই লাইন করা। তো যেখানে সে ঝুলে থাকে বা নর্মাল অবস্থায় হ্যাং অবস্থায় থাকে, সেই অবস্থাটাকে আমরা নর্মালি ইংলিশে বলি মিন পজিশন। অনেকগুলো নাম বলা যায়, এটাকে বলবো মিন পজিশন অথবা রেস্ট পজিশন। রেস্ট মানে তো কি, স্থির। আচ্ছা, মিন পজিশন বা রেস্ট পজিশন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল। তাহলে আমরা সরণটা ঘটাতে পারি টেনে নিচের দিকে, আবার সরণ ঘটাতে পারি টেনে উপরের দিকে। এবার আসেন ১ নাম্বার যে পরিস্থিতি, আমি যখন টেনে নিচের দিকে নামাবো, এখন আমার হাতে ধরা আছে। আর যখন আমি হাত থেকে ছেড়ে দিব, তখন এই স্প্রিংটা কোন দিক যাবে? যখন আমি হাত থেকে ছেড়ে দিব, তখন স্প্রিংটা কি নিচের দিকে যাবে নাকি উপরের দিকে উঠবে বলেন? অবশ্যই উপরের দিকে উঠবে। তাহলে আমরা বুঝতে পারবো, আমি যখন স্প্রিংটাকে নিচের দিকে টেনে নিচ্ছি, হাত থেকে ছেড়ে দিলে সেটা আবার উপরের দিকে মুভ করা শুরু করে। আবার যখন স্প্রিংটাকে চেপে উপরের দিকে উঠাচ্ছি, আমি যখন হাতটা সরিয়ে দিচ্ছি, তখন স্প্রিংটা কোন দিক যাওয়া শুরু করে? নিচের দিকে যাওয়া শুরু করে। এই এতটুকু পরিস্থিতি আপনারা বুঝতে পেরেছেন কিনা, তাই আমাকে একটু রেসপন্স করবেন যে সবাই কি বুঝছেন ব্যাপারটা, এই যে একটা ঘটনা জি স্যার। জি ভাইয়া, ইয়া বুঝতে ক্লিয়ার পারছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ জি সো স্যার। মাচ। জি বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতে পারলাম স্প্রিংটা আমি যখন হাত থেকে ছেড়ে দিব, তখন সে উপরের দিকে মুভ করে, হাত থেকে ছেড়ে দিলে আবার নিচের দিকে মুভ করে। কারণটা কি? এর রিজনটা কি, পিছনে কি এমন ঘটে? আমি যখন স্প্রিংটা টেনে ধরি, স্প্রিং এর ভিতরে এমন কি এমন ঘটে যার কারণে ছেড়ে দিলে সে আবার পূর্বের অবস্থায় যাওয়া শুরু করে? পূর্বের অবস্থায় কেন বললাম? সে যেদিকে ছিল, দেখেন, সে যেদিকে ছিল সেদিকে যাচ্ছে, সে যেদিকে ছিল সেদিকে যাচ্ছে। তাহলে সে ছিল কোথায়? এই লাইন বরাবর ছিল। তাহলে সে পূর্বের অবস্থায়, সে আবার আগের জায়গায় ফেরত যাওয়ার ট্রাই করে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যখনই স্প্রিং কে টেনে লম্বা করব বা ছোট করব, অর্থাৎ বিচ্যুতি ঘটাবো, ডিফরমেশন ঘটাবো, তখন স্প্রিং এর মধ্যে একটা শক্তি তৈরি হয়, একটা ফোর্স ক্রিয়েট হয়, যে ফোর্সের নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স কে বাংলায় বলা হয় প্রত্যয়নী বল, প্রত্যয়ন বল। রিস্টোরিং ফোর্স, যখনই স্প্রিং কে টেনে লম্বা করা হবে, স্প্রিং এর মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হবে, একটা এনার্জি ক্রিয়েট হবে। ওই ফোর্সের নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স এবং প্রত্যয়ন বল অথবা প্রত্যয়ন বল। এই বলটা কি করে? এই বলটাই মূলত এই স্প্রিংটাকে পিছনের দিকে যাওয়ার জন্য, আগের জায়গায় যাওয়ার জন্য তাকে সাপোর্ট দেয়। তাহলে বুঝতে পারলেন, আমরা যখন স্প্রিং এর টেনে লম্বা করি বা ছোট করি, তখন স্প্রিং এর ভিতরে ফোর্স তৈরি হয়, সেই ফোর্সটাই মূলত স্প্রিংটাকে আবার আগের জায়গায় নেওয়ার জন্য কাজ করে।
কিন্তু সে শুধু আগের জায়গায় থেমে যায় না, সে আগের জায়গায় গিয়ে একেবারে আরো উপরে উঠে যাবে, তারপর আবার নিচে নামবে। এভাবে সে কতক্ষণ কি 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 করে, একটা মোশন ক্রিয়েট করে সেখানে। স্প্রিং কে যখন আমরা টেনে ছেড়ে দিব, সেখানে কি হয়, একটা একটা মোশন তৈরি হয়। তো যাই হোক, প্রথম অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে স্প্রিং যখন টেনে আমরা ছেড়ে দিব, সে পিছনের দিকে মুভ করা শুরু করে। কারণ কারণ কি, স্প্রিং এর মধ্যে একটা ফোর্স তৈরি হয়, যে ফোর্সের নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। এবার আসেন, ফোর্সের সাথে কার সম্পর্ক আছে বলেন? ফোর্সের একটা ফর্মুলা আছে, নিউটন সেকেন্ড ল। মিস্টার নিউটন বলেছেন ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ভর ইনটু ত্বরণ। সূত্র, এই মাসটা কিসের মাস? যে বস্তুটাকে আমরা মুভ করাচ্ছি স্প্রিং এর মাধ্যমে, যে এটার মাস। তাহলে মাস তো এটা কনস্ট্যান্ট, ধ্রুবক, মাসের তো কোনো পরিবর্তন হবে না। ভরের, বস্তুর ভর তো একই রকম থাকবে, কিন্তু ত্বরণটা তো চেঞ্জ হবে, তাই না? ত্বরণ, তাহলে মূলত অ্যাকচুয়ালি মাথায় রাখবেন, ফোর্সের ডিরেকশনটা যেদিক থাকে, ত্বরণের ডিরেকশনটা কি থাকে? একই দিকে থাকে। যেখানে আমার ত্বরণ নাই সেখানে ফোর্স নাই, ত্বরণ আছে বিধায় ফোর্স। তাহলে ত্বরণ, এই যেটা আছে এ, তাহলে এই যে ফোর্স যেদিক কাজ করবে, ত্বরণটা সেদিক কাজ করবে। তাহলে ফোর্স যেহেতু উপরের দিক কাজ করে, ত্বরণটা কোন দিক কাজ করবে? উপরের দিক কাজ করবে। ফোর্স যেহেতু নিচে কাজ করে, ত্বরণ কোন দিক? নিচেই কাজ করবে। তাহলে বোঝা গেল, যেদিকে ফোর্স সেদিকে ত্বরণ। তাহলে এবার দেখেন তো, আমার, আমি সরণ ঘুরিয়েছিলাম কোন দিকে? নিচের দিকে, ওয়াই। সরণ ঘুরিয়েছি আমি নিচের দিকে, কিন্তু আমার ত্বরণটা কাজ করছে কোন দিকে? উপরের দিকে, তার মানে বিপরীত। আমি যখন সরণ ঘোরাচ্ছিলাম ওয়াই, উপরের দিকে, বাট ত্বরণটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে বলেন, ত্বরণ সরণের বিপরীত হয় কিনা? যেদিকে আমি সরণ ঘোরাচ্ছি তার উল্টো দিকে ত্বরণ কাজ করে, কারণ উল্টো দিকে ফোর্স কাজ করে। ফোর্স যেদিক কাজ করবে ত্বরণ তো সেদিক কাজ করবে। তাহলে বলেন, 1 নাম্বার শর্তটা সেটাকে ফিল আপ হয়েছে, ত্বরণ সরণের বিপরীতে কাজ করে। ত্বরণ সরণের বিপরীতে, আপনি যেদিকে সরণ ঘোরাবেন সে তার বিপরীত দিকে ত্বরণ। আপনি দেখেন, আপনি একইভাবে স্প্রিং যদি এভাবে থাকে, যদি আপনি স্প্রিংটাকে টেনে লম্বা করেন, হাত থেকে ছেড়ে দেন, সে কোন দিক মুভ করবে? বাম দিক। ওটা আপনি সরণটা এদিক ঘুরিয়েছেন, কিন্তু ত্বরণটা কাজ করে কোন দিকে? বিপরীত দিকে। সুতরাং যেদিকে লম্বা করবেন, যেদিকে ছোট করবেন, তার বিপরীত দিকে ত্বরণ আবার আবার স্প্রিংটা মুভ করা শুরু করে। দ্যাট মিনস ওদিকে ত্বরণটা কাজ করে, এই কারণে। তাহলে 1 নাম্বার শর্তটা ফিল আপ হয়েছে কিনা, কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করবেন সবাই, যে আপনারা কি বুঝতে পেরেছেন যে 1 নাম্বার শর্তটা ফিল আপ জি হয়েছে। স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন আমরা 2 নাম্বার শর্তটা দেখি। 2 নাম্বার শর্তটা কি বলে? 2 নাম্বার শর্তটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? একই হারে, একই ভাবে কোনো কিছুর মান চেঞ্জ হবে। সরণের মান বাড়লে ত্বরণের মান বাড়বে, সরণের মান কমলে ত্বরণের মান কমবে। খুবই সিম্পল কথা। এখন আমরা একটা আবার স্প্রিং দিয়েই দেখবো, দেখবো যে আমরা আসলে কি শর্তটা ফিল আপ করে কিনা। চলে দেখি। আমি স্প্রিং রাখলাম, এটা হচ্ছে নর্মালি একটা স্প্রিং, যেটা নর্মালি ঝুলবে, কোনো ধরনের মুভমেন্ট করবে না। এরপর আমি স্প্রিংটাকে টেনে লম্বা করতে করতে আমি এতটুকু লম্বা করলাম একবার। আবার আমি স্প্রিংটাকে, একই স্প্রিংকে টেনে আরো লম্বা করলাম। 2টা পজিশন দেখালাম, 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন। তাহলে আমরা জানি উভয় ক্ষেত্রে আমরা সরণটা ঘুরিয়েছি কোন দিকে, ডিসপ্লেসমেন্টটা ঘুরিয়েছি কোন দিকে? নিচের দিকে, তাই না? আচ্ছা, 1 এবং 2 পজিশন। কিন্তু আমরা জানি যে যখনই আমরা ডিসপ্লেসমেন্ট ঘটাবো, তখনই এই স্প্রিং এর মধ্যে কি তৈরি হবে? একটা ফোর্স তৈরি হবে। কি ফোর্স? রিস্টোরিং ফোর্স। যে ফোর্সটা কোন দিকে মুভ করার জন্য হেল্প করবে? উপরের দিকে মুভ করার জন্য হেল্প। যে ফোর্সটাকে উপরের দিকে মুভ করার জন্য হেল্প করবে। আর যেদিকে ফোর্স সেদিকে কি আছে? ত্বরণ আছে। যেদিকে ফোর্স সেদিকে ত্বরণ আছে। তা আমরা এটা বুঝতে পারলাম, আমি যখন নিচের দিকে মুভ করছি তার বিপরীতে ত্বরণ কাজ করে। এটা আমরা একটু আগে দেখলাম। এখন আমাকে বলতে হবে, 1 নাম্বার 2 নাম্বার পজিশনের মধ্যে কোনটা বেশি উপরে উঠবে, কোনটা বেশি স্পিডে পিছনের দিকে মুভ করবে? 1 নাম্বার নাকি 2 নাম্বার? আমি এগুলো মুছে দিয়ে, এগুলো দরকার নেই। আবার যদি এটা বুঝেন যে সাপোজ একটা স্প্রিং আছে, আমি প্রথমে টেনে 1 নাম্বার পর্যন্ত আনলাম, আবার টেনে 2 নাম্বারে আনলাম। এখানের মধ্যে কোন স্প্রিংটা খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠবে? এটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন দেখি, বলেন তো আপনারা। কোনটা? দুই নাম্বার, দুই নাম্বার, দুই নাম্বার, সবাই কি একমত? সবাই কি আমার একমত? জি ওকে। জি জি জি। এবার এটা আমরা সবাই বুঝতে পারছি, একটা সিম্পল একটা ঘটনা। আমরা যখন
হাত থেকে ছেড়ে দিব দুটোই স্প্রিং। 2 নাম্বারটা অনেক দ্রুত গতিতে উপরের দিকে উঠবে। এটার জন্য আমরা দেখেছি ছোটবেলায় আমরা অনেকেই আমরা চাক্কি ফেলেছি বা ওই যে শিকার করার জন্য পাখি শিকার করার জন্য রাবার দিয়ে আমরা একটা বন্দুক তৈরি করেছিলাম। যেখানে আমরা পাথর দিয়ে আমরা পাখি শিকার করতাম বা কিছুটা শিকার করতাম। অনেকে আমও পারতো। তো আপনি যখন রাবারটাকে বেশি টেনে ধরবেন তখন ওই যে পাথরটা সেটা অনেক দূরে যায়। আর যখন পাথরটাকে আপনি অল্প টেনে ধরবেন তখন ওই পাথরটা অল্প যাবে। তার মানে যত বেশি আপনি এটাকে টেনে বা এটাকে এক্সটেনশন করছেন, লম্বা করছেন স্প্রিংটাকে, তত বেশি এটা দ্রুত গতিতে পেছনের দিকে মুভ করে। কারণ কি? কারণ হচ্ছে যত বেশি আপনি সরণ ঘটাবেন তত বেশি এর মধ্যে ত্বরণ তৈরি হবে। যত বেশি আপনি এটাকে সরণ ঘটাবেন তত বেশি এর মধ্যে অ্যাকচুয়ালি কি তৈরি হবে? ফোর্স, রিঅ্যাস্টোরিং ফোর্স তৈরি হবে। যত বেশি আপনি সরণ ঘটাবেন বা দূরত্ব তৈরি করবেন তত বেশি এর মধ্যে কি তৈরি হবে? রিঅ্যাস্টোরিং ফোর্স তৈরি হবে। অর্থাৎ এফ সমানুপাতিক ওয়াই। যত বেশি ওয়াই তত বেশি ফোর্স। যত বেশি দূরত্ব, যত বেশি আপনি সরণ ঘটাচ্ছেন তত এর মধ্যে বেশি বল ক্রিয়েট হচ্ছে। তো যেখানে ফোর্স সেখানে কি আছে? ত্বরণ আছে। তো যে যদি আমরা বলতে বলতে পারি এটা ফোর্স সমানুপাতিক ওয়াই, তখন এটাও বলতে পারবো যে ত্বরণ সমানুপাতিক ওয়াই, কারণ ফোর্স এবং ত্বরণ একই দিক কাজ করে। ফোর্স এর মান বাড়ে কারণ ত্বরণের মান বাড়ে বিধায়। ফোর্স ডিপেন্ড করে সম্পূর্ণ ত্বরণের উপর। তাহলে আমরা বলতে পারছি যে সরণ ত্বরণের সমান। যেহেতু সরণ বাড়ালে ত্বরণ বাড়ে না, ত্বরণ বাড়ে বিধায় এটা পিছনের দিকে বেশি জোরে মুভ করে। বলেন 2 নম্বর শর্ত ফিল আপ হয়েছে কিনা? 1 এবং 2 আমরা শর্ত ফিল আপ করতে পেরেছি যে ত্বরণ সরণের বিপরীতে কাজ করে এবং ত্বরণ সরণের সমানুপাতিক। তাহলে এই যে স্প্রিং এ যে মোশনটা, এই মোশনটাকে আমরা কি বলতে পারবো? সিম্পল হারমোনিক বলতে পারবো। সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো। কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করবেন। আমরা কি স্প্রিং এর মোশনটাকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো কিনা? এটা কি আমরা বুঝতে পেরেছি? কাইন্ডলি বলবেন। শর্ত স্যার অনুযায়ী জি বলা স্যার যায় স্যার। স্যার, বলা যায় শর্ত পূরণ করে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই দুটি শর্ত ফিল আপ করেছি বিধায় আমরা বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশনের একটা এক্সাম্পল হচ্ছে আপনার স্প্রিং এর মোশন। ওকে, এখান থেকে আমরা কিছু বেসিক জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে যে ওই যে এফ সমানুপাতিক ওয়াই, যত বেশি সরণ তত বেশি রিস্টোরিং ফোর্স, প্রত্যয়ী বল। যত বেশি সরণ তত বেশি রিস্টোরিং ফোর্স। আচ্ছা, এখানে কি আমরা মাইনাস লিখতে পারবো না? মাইনাস লেখা যাক কেন? কারণ আমরা সরণ ঘটাচ্ছিলাম কোন দিকে? নিচের দিকে। বাট আমার ফোর্স কাজ করছিল কোন দিকে? উপরের দিকে। তাহলে যেহেতু বিপরীতমুখী এই জন্য আমরা কি লিখতে পারি? মাইনাস। তো এই যে দুইটা শর্তকে একসাথে লেখা যাক। প্রথমত হচ্ছে সাপোজ 2 নাম্বারটা হচ্ছে এ সমানুপাতিক ওয়াই, কারণ সনের সমানুপাতিক। আর 1 নাম্বারটা কি বলেছিল? বিপরীতমুখী, এই জন্য এখানে কি লেখা যায়? মাইনাস। দেখেন এই একটা ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারি যে যেই মোশনটা সিম্পল হারমোনিক হবে তার ইকুয়েশনটা হবে এ সমানুপাতিক মাইনাস ওয়াই। মাইনাস মিন করতেছে বিপরীতমুখী, আর সমানুপাতিক মিন করতেছে দুইটার সাথে রিলেশন হচ্ছে সমানুপাতিক। সব আসলে ক্লিয়ার হয়েছে। এবার আসেন, আমরা জানি যখন আমরা সমানুপাতিক চিহ্ন তুলে ফেলি সেখানে কি আসে একটা বলে? একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক চলে আসে। যখনই আমরা সমানুপাতিক চিহ্ন তুলে ফেলি সেখানে কি আসবে? একটা ধ্রুবক চলে আসে। এই যে কেটা, এটাকে বলা হয়ে থাকে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং এর ধ্রুবক। স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং এর ধ্রুবক। আসলে কে দিয়ে কি মিন করে, কে দিয়ে কি বোঝায়? কেটা দিয়ে বোঝাচ্ছে স্প্রিং এর কোয়ালিটি। কোন একটা স্প্রিং এর কোয়ালিটি কেমন হবে সেটা বোঝায়। তাহলে আমরা বুঝবো কে দ্বারা আসলে বোঝাচ্ছে কোয়ালিটি অফ স্প্রিং। এক এক স্প্রিং এর কোয়ালিটি এক এক রকম। সকল স্প্রিং কোয়ালিটি এক এক রকম না। আপনি কে দিয়েই বুঝতে পারবেন কোন স্প্রিং এর কোয়ালিটি কতটুকু আছে। কিভাবে বুঝবেন? কে দিয়ে বুঝবেন। তাহলে আমরা কি বুঝলাম? কে মানে হচ্ছে কোয়ালিটি অফ স্প্রিং, স্প্রিং এর কোয়ালিটি। স্প্রিং এর স্ট্রেংথ, কতটুকু সে ভার বা কতটুকু সে ফোর্স নিতে পারবে। আচ্ছা, এবার আসি, আমি দুইটা স্প্রিং দেখাচ্ছি। একটা স্প্রিং দেখতে এরকম, একটা স্প্রিং দেখতে এরকম, একটা স্প্রিং দেখতে এরকম। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তিনটে স্প্রিংকেই আমি টেনে লম্বা করব।
তিনটে স্প্রিং এ টেনে লম্বা, এটাকেও টেনে লম্বা করবো, এটাও লম্বা করবো, এটাও লম্বা। লম্বা কতটুকু করবো? ধরলাম আমি মাত্র 1 ইঞ্চি লম্বা করবো, 1 ইঞ্চি লম্বা। 1 ইঞ্চি লম্বা করতে গেলে বলেন তো আমি কতটুকু বল প্রয়োগ? এখানে বল কোনটা? এটা হলো বল, যে টেনে করছি পিছনের দিকে, যে টানছি, টানার বলটা কতটুকু সেটা এখন আমরা জানবো। আচ্ছা, আমাকে এটা বলেন তো আপনারা, এই তিনটে স্প্রিং এ কি আমি একই বল দিয়ে কি 1 ইঞ্চি লম্বা করতে পারবো? তিনটে স্প্রিং কে বলেন তো। না স্যার, একই বল দিয়ে না হচ্ছে স্যার, কিন্তু এক একটা এক বল সম্ভব না। প্রথম স্প্রিং এর কোয়ালিটি পরিবর্তন জানতে হবে। হবে কোনো একটা স্প্রিং কে টেনে লম্বা করতে কেমন লাগে। যেমন যদি এমন হয় যে এই স্প্রিংটাকে টেনে লম্বা করতে হলে আপনাকে কমপক্ষে 5 নিউটন বল প্রয়োগ করতে হবে বললাম। তাহলে 1 নাম্বার স্প্রিং কে যদি কমপক্ষে 5 নিউটন লাগে, তাহলে 2 নাম্বার স্প্রিং কি বেশি লাগবে না কম লাগবে বলেন? কম লাগবে স্যার। কম লাগবে, দেখে বোঝা কম যাচ্ছে। লাগবে, 3 নাম্বার স্প্রিং কি বেশি না কম লাগবে? সব থেকে বেশি বেশি। লাগে। বেশি লাগবে স্যার। সবচেয়ে বেশি বেশি। লাগবে। ওটা 10 থেকে কম লাগবে। তাহলে এবার আসেন, আমরা যে একটু আগে দেখলাম আমাদের একটা সূত্র বের হয়েছিল F=ky, মাইনাসটাকে আমরা এখন নেগলেক্ট করি, মাইনাস দরকার নাই। কে এর মানটা বের করেন, কে সমান কি F/y, কে টাকে রেখে দিলে ওয়াইটা যদি গুণ অবস্থায়, তাহলে সবাই একটু সাউন্ডে বলতে রাখি আমরা। আচ্ছা, তাহলে কে সমান কি F/y। আচ্ছা, তাহলে প্রথমে আসেন আমরা 1 নাম্বারটার জন্য চিন্তা করি। 1 নাম্বারে আমার F এর মান হচ্ছে 5 নিউটন, আর y এর মান হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। তাহলে এবার আসেন 5/1 ইঞ্চি, 5/1 ইঞ্চি কি মিন করে? প্রতি 1 ইঞ্চি লম্বা করতে 5 নিউটন বল প্রয়োগ করতে হবে, প্রতি 1 ইঞ্চি লম্বা করতে 5 নিউটন বল প্রয়োগ করতে হবে। এখন যদি এটাকে যদি এমন হয় যে এটাকে লম্বা করতে হলে 10 নিউটন, প্রতি ইঞ্চি লম্বা করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে, প্রতি ইঞ্চি লম্বা করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে এটা কি কে এর মান না? বলেন কে সমান কি পেয়েছি? 5/1 পেয়েছি, 5 নিউটন পার ইঞ্চি পেয়েছি। তাহলে বলেন আমাকে কে দ্বারা কি স্প্রিং এর কোয়ালিটি মেন কি কোয়ালিটি মিন করে না? যেমন 3 নাম্বারের স্প্রিং এর কোয়ালিটি অনেক ভালো, কারণ এটার কি, এটার দেখা যাচ্ছে প্যাচ সংখ্যাটা অনেক বেশি, ম্যাটেরিয়ালটা অনেক, থিকনেসটা অনেক ভালো, তাই না? পাক সংখ্যা অনেক বেশি। তাহলে একটা স্প্রিং কে দেখে বুঝতে পারছি এটার আসলে কোয়ালিটি ভালো, এটাকে সহজে লম্বা করা যাবে না, টেনে এক্সটেনশন করা যাবে না, এটাকে বেশি বল ব্যয় করতে হচ্ছে। তাহলে কে সমান কি F/y, প্রতি 1 ইঞ্চি লম্বা করতে, প্রতি 1 মিটার, প্রতি 1 সেন্টিমিটার লম্বা করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। সবাই কি বুঝতে পেরেছি যে কে দ্বারা আসলে কি মিন করে? স্প্রিং এর কোয়ালিটি মিন করে। সবাই কি এটা বুঝতে পেরেছি? জি ভাই, জি ভাই, বুঝছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে তাহলে আমরা কোশ্চেন বলেন, ছিল, বলেন হঠাৎ question। হঠাৎ স্ক্রিন অফ হয়ে যায় কেন? এটা কি আমার থেকে প্রবলেম হচ্ছে না আপনার থেকে? বুঝতেছি না। বুঝি নাই। মানে এই যে আপনি যে পড়াচ্ছেন না, ওইটা স্ক্রিন মাঝে মাঝে অনেক সময় অফ হয়ে যেতেছিল অনেকক্ষণ আগে। এখন কি না, অফ একটু হয়? আগে। কি অফ হয়? বুঝি নাই। কি অফ হয়? এই যে সাদা স্ক্রিনটা যেটার মধ্যে আপনি লিখতেছেন স্ক্রিন, বা যেগুলো লিখে বুঝাইতেছেন, ওই স্ক্রিনটা হঠাৎ হঠাৎ অফ হয়ে, মানে স্ক্রিনটা শুধু স্ক্রিনটা হঠাৎ করে অফ হবে না, আমার এটা সবসময় এখানে অন আছেই। যদি আপনাদের কারো নেটওয়ার্ক দুর্বল হয়, তখন সেক্ষেত্রে এই স্ক্রিনটা অনেক সময় চলে যাবে আবার আসবে, আবার আপনি যদি বের হয়ে আবার ঢুকেন আবার চলে আসে। কিন্তু সবার এরকম হবে না, দুই একজনের হয়। বাকিদের কি সমস্যাটা হচ্ছে বলেন আপনি আমাকে? স্ক্রিন অফ হয়ে যাচ্ছে? না স্যার, নেটওয়ার্ক। না না স্যার। স্যার। এটা হচ্ছে নেটওয়ার্ক, কারণ আপনি যখন একসাথে, এখানে আমরা ক্লাস নিচ্ছি, এখানে গুগল মিট একটা অ্যাপস আছে, একটা স্ক্রিন শেয়ার হচ্ছে, সবগুলো একসাথে কাজ করলে একটু ভালো নেটওয়ার্ক ওরা ডিজার্ভ করে চায়। তো আপনি যদি নেটওয়ার্ক একটু ভালো করেন, তাহলে লাইক ওয়াইফাই হলে সবচেয়ে বেটার। আপনি মোবাইল নেটওয়ার্ক সবসময় ভালো থাকে না, মোবাইল নেটওয়ার্ক কিন্তু একটু আপ ডাউন করে, রাইট? তো যদি ওয়াইফাই নেটওয়ার্ক হয় সবচেয়ে ভালো। যেহেতু আমরা অনলাইন ক্লাস করব, আমাদের উচিত সবার ওয়াইফাইটা ইউজ করা। আচ্ছা, যাই হোক, আমি তাহলে আহ স্প্রিং এর কোয়ালিটি নিয়ে আপনাদেরকে এনশিওর করতে পারলাম। তাহলে এখানে দেখেন অনেকগুলো বেসিক কথা কিন্তু চলে আসে। আমরা শিখছিলাম স্প্রিং এর মোশন, সেখান থেকে আমরা দেখলাম এখন হচ্ছে স্প্রিং এর কোয়ালিটি কিভাবে এনশিওর করে কে দিয়ে, সেটা আমরা দেখলাম। ওকে ফাইন। এখন আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আরেকটু কথা বলবো। এখানে তো মোশনের কথা বললো, মোশনটা কোথায় কোথায় গেল, মোশনটা কোথায়? আমরা তো এখানে শর্ত ফিল আপ করলাম, মোশনটা কিভাবে হচ্ছে। আচ্ছা, আমরা যখন স্প্রিংটাকে টেনে লম্বা করি, তখন স্প্রিংটা কিভাবে মুভ করে? ধরেন স্প্রিংটা এভাবে ছিল, আমি তাকে টেনে এতটুকু লম্বা করলাম,
স্প্রিংটা কি করে, যখন আমি টেনে লম্বা করে হাতে ধরে রাখলাম, এখন এটা এভাবে থাকবে। যখনই আমি হাত থেকে ছেড়ে দিব, তখন সে কোন দিকে উঠে যাবে? সে উপরের দিকে সে উপরের দিকে উঠা শুরু করবে। উঠে কোথায় যাবে? সে উপরে এখানে চলে আসবে। এটা আমার স্থির লাইন, যে লাইনে সে নর্মালি ছিল। সে উপরে কি, উপরে এসে দেন যতটুকু আমি, দেখেন যতটুকু আমি নিচের দিকে নামালাম, এই এতটুকু, যদি এটা যদি হয় 5 মিটার, তাহলে এদিকেও কি হবে? 5 মিটার হবে। মাথায় রাখবেন, যতটুকু আমি নিচে নামাবো, ঠিক একই পরিমাণ সে উপর দিকে উঠে যাবে। ক্লিয়ার? আচ্ছা, উঠবে, আবার সে নাম, আবার সে উঠবে। তাহলে সে কি করবে? একবার উঠবে, একবার নাম, এইভাবে সে মোশন করতেই থাকবে। এইভাবে সে কি করবে? মোশনটা করতেই থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এই যে মোশনটা, এই মোশনটাকে বলা হয় সিম্পল হার্মোনিক মোশন। এই মোশনটা কিভাবে হচ্ছে বলেন তো? একটা স্ট্রেট লাইন বরাবর না, এই যে বলেছিলাম সরল রেখা বরাবর মোশনটা হয়, সরল রেখা বরাবর মোশন। তাহলে এই সরল রেখা বরাবর মোশনটাকে বলা হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন। আমি যদি স্প্রিংটাকে এভাবে দেখাতাম হরিজন্টালি, তখন সে কিভাবে মোশন করতো? সে এইভাবে ডানে বামে, তাও কি সরল রেখা বরাবর মোশন করতো। তো সুতরাং সরল রেখা বরাবর মোশন হচ্ছে একটা বৈশিষ্ট্য কিসের? সিম্পল হার্মোনিক মোশন। ক্লিয়ার? তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন, এই মোশনটা কি বন্ধ হবে? এই মোশনটা কিন্তু নরমালি কি হয়, বন্ধ হয়ে যায় না। প্র্যাকটিক্যাল ওয়েতে কি হয়, এই মোশনটা একটা সময় কি হবে, আস্তে আস্তে বন্ধ, এনার্জি লস হতে হতে বন্ধ। কেন বন্ধ হয়? কারণ যখন সে মোশন করে, তার বিপরীত দিক থেকে একটা বাতাসের বাধা আছে। বাতাস কি করে? একটা রেজিস্ট্যান্স তৈরি করে। তো বাতাসের বাধার কারণে দেখা যায় এটা একসময় গিয়ে থেমে যায়। কিন্তু আমরা যদি একটা কাজ করি, যে কোনো ভাবে যদি বাতাসটাকে এখান থেকে উইথড্র করি, বাতাস যদি এখান থেকে বাদ যায়, বাতাসটা রিমুভ করে ফেলি, তখন তো কোনো ধরনের বাধা নেই। তখন সে কি করবে? মোশন করতেই থাকবে। তো সিম্পল হারমোনিক মোশনে এটাকে, এটা আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস মোশন। কন্টিনিউয়াস মোশন অর্থাৎ এই মোশনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি ধরা হয় না, নেগলেক্ট করা হয়। অর্থাৎ এখানে কোনো বাধা নেই, সুতরাং মোশন করতেই থাকবে, মোশন করতেই থাকবে। সিম্পল হারমোনিক মোশন ইজ আ কন্টিনিউয়াস মোশন, যেখানে মোশন একবার আমি স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, মোশন করতেই আছে। তাহলে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে কন্টিনিউয়াস মোশন, যে মোশনটা কন্টিনিউ হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এমন কোনো মোশন নেই যে মোশনটা কন্টিনিউ হবে, কারণ সেখানে সব জায়গায় কি থাকবে? এনার্জি লস থাকবে, ফ্রিকশন থাকবে, ড্যামেজ থাকবে। আচ্ছা, এবার আসেন, এই মোশনটাকে আরো কয়েকটা নামে রাখা হয়। যেমন আমরা এটাকে বলতে পারি আহ ভাইব্রেশন বলতে পারি, এটাকে বলতে পারি আমরা অসিলেশন বলতে পারি। ওকে, দুইটি জানলা হবে। ভাইব্রেশনে বলতে পারি, অসিলেশনে বলতে পারি, মোশন তো বলেছি। তাহলে যেটাই মোশন, সেটাই অসিলেশন, সেটাই কি ভাইব্রেশন। কেন, কেন ভাইব্রেশন বলা হয়? যখন কোনো কিছু একই জায়গাতেই বারবার পদক্ষেপ করে, যখন কোনো কিছু একই জায়গায় একই রাস্তা দিয়ে বারবার পদক্ষেপ করবে, সেই মোশনটা হচ্ছে সেটাই হচ্ছে ভাইব্রেশন। যেমন দেখেন, এখানে স্প্রিংটা একবার নিচে নামছে, একবার উঠছে, তাহলে একই জায়গার মধ্যে কি হচ্ছে? ভাইব্রেট হচ্ছে না বলে। ভাইব্রেশন কেন বলা হয় এটাকে? কারণ এটা এত দ্রুত বেগে উঠানামা করে, আমরা চাইলে কাউন্ট করতে পারবো না। খালি চোখে কি আমরা খালি চোখে কাউন্ট করতে পারবো না যে কতবার নামলো, কত উঠলো। আপনি যে প্র্যাকটিক্যাল দেখবেন, একটা স্প্রিং কে টেনে ছেড়ে দিবেন, এটা যে খুব দ্রুত মুভ করছে, আপনি কাউন্ট করতে পারবেন যে কতবার উঠছে, কতবার নামছে। এই জন্য এটাকে বলা হয় ভাইব্রেশন। ভাইব্রেশন ওইটাই যেটা খুব একই জায়গার মধ্যে খুব দ্রুত গতিতে উঠানামা করবে বা যাওয়া আসা করবে। আর একই জিনিসটাকে বলা যায় অসিলেট, অসিলেশন। কোন তাহলে? সিম্পল হারমোনিক মোশন যে কথা, সিম্পল হারমোনিক ভাইব্রেশন যে কথা, সিম্পল হারমোনিক অসিলেশন একই কথায়। পরীক্ষা আপনি এখানে শিখলেন সিম্পল হারমোনিক মোশনের প্রমাণটা, পরীক্ষা আসলো সিম্পল হারমোনিক অসিলেশন। আপনি কি বিব্রত হবেন? আপনি কি আহ আপনার কমন পড়ে নাই ভাববেন? অবশ্যই না। আপনি জানেন মোশন যে কথা, মানে অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিকের ক্ষেত্রে, মোশন সব ক্ষেত্রে না কিন্তু, রাস্তায় যে গাড়ি চলতেছে সেই মোশনটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন না, সেই মোশনটা কিন্তু ভাইব্রেশন না। কারণ সে রাস্তার মধ্যে গাড়ির কি ভাইব্রেশন আছে বলেন? ভাইব্রেশন তো নাই, অসিলেশন কি আছে ওইটা? ওটা তো একদিকে চলে যাচ্ছে, তাই না? ওটা তো এমন না যে যাচ্ছে আসতেছে, কোনো রেজিস্টারিং ফোর্স এটার মধ্যে নাই। আচ্ছা, ওটা শর্ত ফিল আপ করে না, কারণ
রাস্তায় যে গাড়িটা চলে, যে গতিতে আছে, সেই গতিতে ত্বরণ সরণের বিপরীতে কাজ করে না। করে বলে যেদিকে সরণ সেদিকেই ত্বরণ। একই দিক কাজ করে। যেদিকে সরণ সেদিকে ত্বরণ। ক্লিয়ার? এটার এটার কিভাবে আপনি বুঝবেন? এটার রেজাল্টটা কিভাবে প্র্যাকটিক্যালি বুঝবেন? যেমন আমরা যখন গাড়িতে বসে থাকি, তখন যখন হুট করে গাড়িটা আপনার ব্রেক করে, তখন আমরা কোন দিকে মুভ করি? সামনে না পিছনে মুভ করি? সামনে পিছনের সামনের দিকে ঝুঁকার কারণটাই হচ্ছে এটার ত্বরণটা আসলে সামনের দিকে কাজ করে, সরণটাও সামনের দিকে কাজ করছে। একই দিক কাজ করে। ওকে? যেটাকে বলা হয় গতি জড়তা। ওকে? যে আমরা গাড়ির সামনের দিকে মুভ করছি, যখনই গাড়িটা ব্রেক করলো, আমরা তো আমাদেরকে ব্রেক করতে পারি না। আমরা কি করি? সামনের দিকে মুভ করা শুরু করি। করে যে সামনের দিকে ঝুঁকে যাই। যে আপনি দৌড়াচ্ছেন অনেকক্ষণ ধরে। আপনি হুট করে স্টপ হতে পারবেন না। আপনাকে আপনি কিছুটা হলেও আপনাকে সামনে মুভ করতে হবে। সুতরাং একই দিকে আমি দৌড়াচ্ছি, আমার যেদিকে সরণ সেদিকেই ত্বরণ। সুতরাং এটা সিম্পল হারমোনিক মোশন নয়। ফাইন, আশা করছি আমি আপনাদেরকে সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে কিছুটা আইডিয়া দিতে পেরেছি। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো সিম্পল হারমোনিক মোশনের। এটা ছিল স্প্রিং এর মোশন। আমাদের কিন্তু পরীক্ষা আসে হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন। আমি আপনাদের ডেফিনিশনটাও শিখে ফেলেছি অলরেডি, যে সেটা হচ্ছে যেখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক, প্রপোর্শনাল বলতে পারি ইংলিশে, এবং কাজ করে বিপরীত দিকে, সেই মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওই শর্তটা লিখে দিলে হলো। এখানে বাংলা শিখালাম। আমি আপনাদেরকে হয়তো আগামী ক্লাসে একেবারে এখানে স্লাইডে রেখে সংজ্ঞাটা কিভাবে সহজে আপনি টেকনিক্যালি লিখবেন, মানে আমার বাংলা পড়ার সাথে ইংলিশটা কিভাবে আপনি লিখবেন টেকনিক্যালি মুখস্থ না করে, সেটা আমি দেখাবো। আরেকটা এক্সাম্পল হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এটা আপনি নাম শুনেছেন, সিম্পল পেন্ডুলাম। এটাকে বাংলায় বলা হয় সরল দোলক। কম বেশ সবকিছু শোনা জিনিস আমাদের, নতুন তেমন কিছু নাই। হয়তো কিছু কথাবার্তা নতুন নতুন পাচ্ছি নাকি। কোন একটা বস্তুকে বা কোন একটা পার্টিকেলকে আমরা একটা রশির সাথে, একটা সুতোর সাথে আটকে দিলাম, ছেড়ে দিলাম, ঝুলিয়ে দিলাম, সেটা এখানে ঝুলবে, এভাবে নর্মালি থাকবে। আর যখন আমি এই বস্তুটাকে টেনে উপরের দিকে তুলে ফেলবো, যে কোনো একদিকে, ধরলাম ডান দিকে তুলছি, একই সাথে আমার রশি কি উপরের দিকে উঠবে না বলে? আমি যদি আমার ববটাকে বা বস্তুটাকে উপরের দিকে তুলি, আমার রশি উপরের দিকে উঠবে। তাহলে এটা নর্মালি যেখানে ছিল সেখান থেকে একটা কোণ তৈরি করেছে না? কোণ, একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই কোণটাকে আমরা বাংলায় বলি কি? কৌণিক বিচ্যুতি বলি, রাইট? কৌণিক বিচ্যুতি বলি। ইংলিশে বলে এঙ্গুলার ডিসটেন্স বা এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কোণের দিক থেকে ধরুন এঙ্গুলার ডিসটেন্স বা এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে পারি, কৌণিক বিচ্যুতি বা এঙ্গুলার ডিফরমেশন বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে থিটাটা হচ্ছে এঙ্গুলার ডিসটেন্স বা কৌণিক বিচ্যুতি, কোণের দিক থেকে কত কত সরে গেল। আচ্ছা, তাহলে আমার যে লেভেলে বস্তুটা ঝুলেছিল, সে লেভেলে আমি একটা লাইন টেনে দিলাম। এই লাইনটা কোন লাইন? ওই যে রেস্ট অথবা মেইন পজিশন, তাই না? বাংলায় বলতে পারি স্থির অবস্থা, যেখানে বস্তুটা স্থির অবস্থায় ঝুলেছিল। আচ্ছা, আমি যখন বস্তুটাকে ধরলাম, এটা ছিল এখানে কি পি পয়েন্টে ছিল, আমি নিলাম কোন পয়েন্টে? কিউ পয়েন্টে, পি থেকে কিউতে নিয়ে গেলাম। কিউতে নেওয়ার পর তাহলে আমার সরণটা কোন দিক হয়েছে বলেন? সরণটা উপরের দিকে হয়েছে না? আমরা কিন্তু এইভাবে দেখাবো না, কারণ সরণ কিন্তু দেখাতে হয় সরলরেখা বরাবর। তাহলে কিভাবে দেখাতে হবে? উপরের দিকে বা নিচের দিকে। তাহলে এটা উপরের দিকে উঠছে, আমরা সরণ দেখাচ্ছি কোন দিকে? উপরের দিকে। ওয়াই মানে কি? সরণ। তাহলে কোন দিক সরণ হলো? উপরের দিকে হলো। এখন আমাকে বলেন, আমি যখন বস্তুটাকে হাত থেকে ছেড়ে দিব, এখনো আমার বস্তুটা আমার হাতের হাতের মধ্যে আটকানো আছে, হাত দিয়ে ধরে গেছি আমি এখন। আর যখন হাত থেকে ছাড়বো, এই বস্তু কি থাকবে নাকি নিচের দিকে নামবে? কারণ কি? কারণটা, কারণ যখনই আমরা বস্তুটাকে উপরের দিকে উঠাই, যত বেশি উপরের দিকে উঠাবো তার ভিতরে একটা শক্তি তৈরি হয়। ওই যে বললাম, রিস্টোরিং ফোর্স। আমি কোনো কিছুকে বিচ্যুতি ঘটালে তার মধ্যে একটা রিস্টোরিং ফোর্স তৈরি হয়, প্রত্যয়ী বল তৈরি হয়, যে বলের কারণে
সে নিচের দিকে আবার মুভ করা শুরু করে। আমি তাকে উঠেছি কোন দিকে? উপরের দিকে। তো সে যেখানে ছিল রেস্ট পজিশন, সে আবার ওদিকে যাওয়ার ট্রাই করবে। বলেন তো এখানেও কি সেম দেখলাম না আমরা, যে ত্বরণ সরণের বিপরীত দিকে, ওয়াই এর উপরের দিকে যায়, ত্বরণ যাচ্ছে নিচের দিকে। এই এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা কাইন্ডলি আমাকে একটু বলেন তো প্লিজ। জি জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। এবার আমরা আমরা প্রথমে বুঝতে পারলাম ত্বরণ সরণের সমানুপাত, সরি, ত্বরণ সরণে বিপরীতে কাজ করে। যত বেশি উঠেবেন তত কিন্তু সেখানে ফোর্সটা কিন্তু বাড়বে। কিভাবে বুঝবেন? এখন আরেকটা প্রশ্ন করবো আপনাদেরকে। প্রথমে ধরলাম এটা হচ্ছে আমার 1 নাম্বার পজিশন। এরপর আমি যখন ত্বরণটাকে, আমি যখন বস্তুটাকে আরো উপরের দিকে উঠাবো, এখানে তুলে ফেললাম, এটা 2 নাম্বার পজিশন। আচ্ছা, আরো কোণ তৈরি করবো। এবার কোণ বেশি বাড়ছে না? আচ্ছা, আমাকে বলতে হবে আমি আবারও কোন দিকে সরণ করালাম? উপরের দিকে। ত্বরণটা কোন দিক করবে? অলওয়েজ নিচের দিকে করবে। কিন্তু কথা হচ্ছে 1 নাম্বার থেকে ছেড়ে দিলে এটা দ্রুত গতিতে পড়বে, না 2 নাম্বার থেকে ছাড়লে দ্রুত গতিতে পড়বে? আমাকে এটা কাইন্ডলি বলেন তো, আপনার যে কোনো একজন বলেন। 1 থেকে ছাড়লে, দুই 2 নাম্বার দুই নাম্বার দ্রুত। দুই নাম্বার দুই নাম্বার। আচ্ছা, 2 নাম্বার থেকে ছাড়লে কেন বেশি গতি নিয়ে পড়বে বলেন? কারণ এটা সরণ আমরা বেশি সরণ বেশি হবে, ঘটাইছি, এই জন্য গুরুত্ব বেশি এই জন্য। দ্রুত গতিতে রাইট, বলবে। সরণটা বেশি হয়েছে। একটু আগে আমরা দেখেছিলাম এ সমানুপাতিক ওয়াই। যত বেশি সরণ তত বেশি ত্বরণ। যত আমরা এটাকে দূরত্ব তৈরি করব, তত সেখানে ত্বরণ বেশি তৈরি করে। 2 থেকে ছাড়লে বেশি গতি নিয়ে পড়ে, 1 থেকে ছাড়লে কম গতি নিয়ে পড়ে। আমি যদি এখান থেকে ছাড়ি, আরো কম গতি, এখান থেকে ছাড়লে আরো কম গতি। তার মানে হচ্ছে যত উপর থেকে যত বেশি আমি ডিস্টেন্স ক্রিয়েট করব, সেখান থেকে ছাড়লে বেশি জোরে বেশি গতি নিয়ে নিচে দিকে না। তাহলে আমরা এখানেও সেম দুইটি শর্ত ফিল করতে পেরেছি। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী কাজ করে। আশা করছি আপনারা বলতে পারবেন এখন থেকে। সিম্পল পেন্ডুলাম, এখানেও একটা মোশন তৈরি হয়। এই মোশনটা কিভাবে হয় একটু দেখি আমরা। সিম্পল পেন্ডুলাম সেটা কিভাবে? তাহলে এই শর্ত ফিল আপ করেছে, তার মানে এটা একটা সিম্পল হারমোনিক মোশন। এখানে যে মোশন তৈরি হবে সেই মোশনটা হলো সিম্পল হারমোনিক মোশন। মোশনটা কিভাবে একটু দেখি আমরা। তো আমি যখন এটাকে এদিকে টেনে একদিকে তুলে ফেলবো, রাইট, পি থেকে কিউ তে আনলাম, কিউ থেকে ছেড়ে দিলে সে কি কিউ থাকবে? সে কিন্তু এদিকে মুভ করা শুরু করে, মুভ করে সে কোন দিকে যাবে? এদিকে চলে যাবে। সে মুভ করে কি উপরের দিকে উঠে যাবে। ওকে, আবার সে যখন এম পয়েন্টে আসবে, এম এম আসার পর আবার নিচের দিকে নেমে যাবে। তাহলে একবার ডান থেকে বামে যাবে, আবার বাম থেকে ডানে আসবে। অবশ্যই মাথায় রাখবেন, আমি ডান পাশে যতটুকু উঠিয়েছি সে বাম পাশে ততটুকুই উঠতে পারবে, এর বেশি উঠতে পারবে না। তাহলে ডান থেকে বামে, বাম থেকে ডানে, এভাবে যে একটা মোশন তৈরি হবে, এই মোশনটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আমরা কি শিখেছিলাম? সিম্পল হারমোনিক মোশন, যেখানে কি হবে, মোশনটা এক জায়গার মধ্যেই হবে। সিম্পল হারমোনিক মোশন মানে কি, একটা হারমোনিক থাকতে হবে। হারমোনিক মানে হচ্ছে ছন্দ। এই যে দেখেন কথার সাথে কাজের মিল আছে। হারমোনিক মানে কি ছিল? একটা ছন্দ, একটা নিয়ম, একটা ধারাবাহিকতা। যেমন দেখেন, আগে দেখেছি স্প্রিংটা একই জায়গার মধ্যে বারবার মোশন করছে, এখানে হচ্ছে একই জায়গার মধ্যে মোশনটা হচ্ছে। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা বুঝতে পারলাম। আর এই মোশনটাও কন্টিনিউয়াস মোশন, কারণ সিম্পল হারমোনিক মোশন মানে কন্টিনিউয়াস মোশন। এখানে এটা কি, একবার আমি শুধু মোশন তৈরি করে দিব, সে মোশন সারা জীবন এইভাবে করতেই থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা এক্সাম্পল পেলাম, একটা হচ্ছে স্প্রিং এর মোশন, একটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক। এখন এই সরল দোলক থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম শিখবো। এটি লাস্ট টপিক, লাস্ট আলোচনা, এরপর আমি আলোচনা করবো আজকে। আচ্ছা, তো সিম্পল পেন্ডুলাম থেকে আমরা শিখবো আজকে 1 নম্বরে শিখবো হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট। এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র যে আপনাদের আহ ফিজিক্সের জন্য তা না, আর অনেকগুলো জায়গায় কাজে লাগে। দেখো ওয়াই দিয়ে প্রকাশ করে। 2 নম্বরে শিখবো আমরা অ্যামপ্লিটিউড।
এই আপনার নাম শুনেছেন কিন্তু অ্যাম্প্লিচিউড, এটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে, এবং এটা বাংলায় হচ্ছে বিস্তার। আর প্রথমটার বাংলা হচ্ছে স্বর্ণ। 3 নম্বরে আমরা শিখবো সাইকেল, বাংলা এটাকে বলা হয় চক্র। 4 নম্বরে শিখবো আমরা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করে, এটাকে বাংলায় বলা হয় পর্যায়কাল। তারপর 5 নম্বরে আমরা শিখবো ফ্রিকোয়েন্সি। ওকে, আর ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা হয় এফ দিয়ে। এটাকে আমরা বলতে পারি আমরা কম্পনও বলতে পারি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি 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 রিভার্সন নরমালি। আচ্ছা, তাহলে এই 5টা টার্ম নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। আগামী ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে ধরবো, যাকে যেটা বলবো সে ওটাই বলতে হবে। এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো কোনটা দিয়ে কোনটা বুঝে নিয়ে। 5টার যদি আপনি পয়েন্ট ভালো করে শিখেন, দেখেন আপনারা কিন্তু সবাই কম বেশি এগুলো আগে থেকে জেনে আসছেন, বাট হয়তো ভালো করে অনেকে রিয়ালাইজ করেন নাই। সামনে আপনারা যখন যে কোনো জিনিস করবেন, করতে যাবেন, এটা হতে পারে আপনার জব ফিল্ডে, হতে পারে আপনার জব প্রিপারেশনে, হতে পারে আপনার নিজের একাডেমিক পড়াশোনায়, হতে পারে আপনার টিউশন করতে যাচ্ছেন, সব জায়গায় কিন্তু আপনার কাজে দিবে। প্রথমত আসি আমরা একটা একটা ড্র করবো হচ্ছে পেন্ডুলাম। সেখান থেকে আমরা এই প্রত্যেকটা টার্ম সহজেই শিখে নিতে পারবো। তাহলে আমরা একটা পেন্ডুলাম নিলাম, এটাকে এখানে রাখলাম। ওকে, আমরা প্রথম কি করলাম, ডিসপ্লেসমেন্ট ঘটালাম। আচ্ছা, আমরা আর একটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে। এটাকে এখানে তুলে ফেললাম। এই হচ্ছে আমাদের রেস্ট পজিশন, বা যেখানে সে নর্মালি ছিল, ঝুলেছিল। ধরলাম এটা হচ্ছে পি পয়েন্ট আর কিউ পয়েন্ট। এবার আসেন, এই পেন্ডুলামটা কি করবে, একবার পি থেকে কিউ, কিউ থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে পি, এভাবে মুভ করতে থাকে। আমরা প্রথমে ডিসপ্লেসমেন্টে কোন দিক ঘোরাচ্ছি বলেন তো? উপরের দিক ঘোরাচ্ছি। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, উপরের দিকে হচ্ছে। তো আমরা পি পর্যন্ত নেওয়ার পর হাত থেকে ছেড়ে দিলাম। হাত থেকে ছেড়ে দেওয়ার পরে সে তো কি মুভ করছে, কন্টিনিউ সে কি করছে, মোশন করছে। এই মোশন করা অবস্থায় আমরা অনেকগুলো ছবি তুলবো, ক্যাপচার করবো অনেকগুলো ছবি। আমরা যখন অনেকগুলো পিকচার ক্যাপচার করবো, আমরা তো জানলাম যে এই মোশনটা কন্টিনিউ হবে। পি থেকে কিউ, পি থেকে পিটা মুভ করছে। মুভ করা অবস্থায় আমরা যখন ছবি তুলবো, আমার ছবি দেখা যাবে, কোন ছবি দেখা যাবে আমার এই বস্তুটা এখানে অবস্থান করছে, কোন ছবিতে হয়তো সে এখানে আছে, কোন ছবিতে হয়তো এখানে, কোন ছবিতে এখানে, কোন ছবিতে এখানেও থাকতে পারে। অর্থাৎ এক এক সময় এক এক সময় এক এক ছবিতে আমার এই বস্তুর পজিশনটা এক এক রকম। তো সেক্ষেত্রে দেখেন তো, একটার এতটুকু, প্রথমটার এটার সরণ এতটুকু হবে, এটার সরণ এতটুকু, এটা এতটুকু। তাহলে আমাকে বলুন, সরণটা কি আসলে স্পেসিফিক? সরণটা কি নির্দিষ্ট গণনা? সরণটা হচ্ছে কোনো মান হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। এই যে এক এক সময় এই বস্তুটার এক এক পজিশনে তার যে সরণটা, এই সরণটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। আর সরণটা কি? সরণটাকে বলবো আমরা ডিস্টেন্স বলতে পারি, বা ডিসপ্লেসমেন্ট, সরে যাওয়াটা কতটুকু হলো অ্যাট এনি টাইম, যে কোনো সময় অতিক্রান্ত যে দূরত্বটা, যে কোনো সময় বস্তুর যে অবস্থানটা মেইন পজিশন থেকে, রেস্ট অবস্থা থেকে, সেই দূরত্বটাই হচ্ছে গিয়ে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই জিনিসটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন দেখি কাইন্ডলি প্লিজ। জি স্যার, এইটুকু বুঝছি স্যার। জি ভাই, বুঝতে ক্লিয়ার? পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কি সব বুঝেন? আপনাদের কারো কি কোনো প্রশ্ন নাই যে কম বুঝতেছেন বা এটা প্রবলেম আছে? যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবেন যে ভাই এই জায়গাটা বুঝি নাই, বা এটা আরেকবার রিপিট করেন, বা এটা কেন হলো। প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। আপনি
অন্যদের দিকে তাকানোর প্রয়োজন নেই। যেই বুঝবেন না তিনি প্রশ্ন করবেন। লাইভ ক্লাসটা হচ্ছে এই কারণে, যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি প্রশ্ন করে ফেলবেন। স্যার ভাই আমার একটা হ্যাঁ, বলেন, বলেন। আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, এইটা বলতে হবে আমাকে। না চুপ করে থাকলে তো আমি বুঝবো না। আমি ভাববো যে আপনি হয়তো বুঝছেন। তাই না? আচ্ছা, আমি হ্যালো, আবার বলছি। জি, বলেন। বলতেছি যে যত বেশি স্মরণ তত বেশি প্রত্যয়ন বডির সঙ্গে এই একটা লাইনে আমার প্রবলেম হয়েছিল, কিন্তু লিড থাকার কারণে আমি তখন প্রশ্ন করতে পারি নাই। আচ্ছা, বলেন তো কি প্রশ্ন ছিল আপনার? আপনি বলছিলেন যত বেশি স্মরণ তত বেশি প্রত্যয়ন বল, মানে এটা দিয়ে একটা প্রমাণ লাস্টে 2 নম্বর প্রমাণটা বুঝাইছিলেন আর কি, এই কথাটা দ্বারা। ওই লাইনটা আমি আর কি বুঝে বলতে পারছিলাম না। আপনি নোট হয়তো করতেছি তো, নোট করতে গিয়ে আমি কথা এই মনোযোগ দিতে পারি নাই। ও আবার বুঝতে পারছি। এবার নোট করছেন বিধায় খেয়াল করেন নাই। বুঝতে পারছি। আর সমস্যা নেই, এটা আমি রিপিট করব। আগে এটা শুনে নিই, রিপিট করব। সমস্যা। ঠিক আছে। দেখেন যেটা বলছিলাম, এইখানে যেটা বলছিলাম, আমি লাস্টে গিয়ে আপনার কথাটা বলে জানান, সমস্যা নেই। আচ্ছা, দেখেন তাহলে যে কোনো সময় যে কোনো দূরত্বই হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট। দূরত্বটা কম বেশি হয়ে যায়, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, অর্থাৎ এক এক সময় এক এক দূরত্ব। ডিসপ্লেসমেন্টটা যে কোনো সময় যে কোনো দূরত্ব হতে পারে, মানে বস্তুর পজিশনটা কোথায় গেল, তো এটা সব পারবেন ইজিলি। 2 নম্বরটা হচ্ছে কি বিস্তার বা অ্যামপ্লিটিউড। দেখেন এখানে যদি আমরা খেয়াল করি, আমার স্মরণে সর্বোচ্চ একটা মান আছে। স্মরণের সর্বোচ্চ মানটা কোথায় হবে? যখন সে পি পয়েন্টে যাবে তখন সর্বোচ্চ মানটা পাওয়া যায়। সেটা কতটুকু? সেটা হচ্ছে এতটুকু। যখন সে যাবে সর্বোচ্চ পয়েন্টে মুভ করতে করতে, পি থেকে কিউতে যাবে একবার, আবার কিউ থেকে পি তে, তখন আবার কি সর্বোচ্চ মানটা পাওয়া যায়। বামে যেমন ডানেও তেমন, এটাই সেম ডিস্টেন্স। এটা কি স্মরণ না? এটা কি স্মরণ না বল? এটাই স্মরণ না? এটাও স্মরণ। এটা হলো স্মরণের সর্বোচ্চ মান। এর বেশিতে স্মরণ আর হবে না, যেহেতু আমি পি তে নিয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে পি তে যেখানে নিয়ে ছেড়ে দেব ওটাই তার সর্বোচ্চ স্মরণ। সে পি থেকে কি যাবে, পি থেকে পিতে আসবে, অর্থাৎ দুই পাশে সমান ডিস্টেন্স, সমান স্মরণ। তাহলে আমরা বলতে পারি স্মরণের সর্বোচ্চ মান একটাই থাকে। এই স্মরণের সর্বোচ্চ যে মানটা, এই সর্বোচ্চ মানটাকে বলা হয়ে থাকে অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড বাংলা কি বলে? বিস্তার করে। তাহলে স্মরণ তো অনেকগুলো আছে, সবগুলি স্মরণ। এটাও স্মরণ, এটাও স্মরণ। এখানে যতগুলো স্মরণ থাকবে এই প্রত্যেকটাই স্মরণ। এর প্রত্যেকটা কি হবে? স্মরণ হবে। কিন্তু এই স্মরণগুলোর মধ্যে সর্বোচ্চ যে স্মরণটা আছে, এই সর্বোচ্চ স্মরণটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, যাকে আমরা বিস্তার করে বাংলায়। দেখি এবার বলেন তো আপনারা সবাই কি বুঝতে পেরেছেন বিস্তারটা? জি স্যার, একটা বুঝতে পারছি পি স্যার। থেকে কিউ পর্যন্ত জি, বুঝতে পারছি। ওকে, lecture। তাহলে দুই ভাই বুঝতে স্মরণ, পারছি। হ্যাঁ, স্মরণের সর্বোচ্চ যে মানটা, এটাকে বলা হয়ে থাকে বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে এখন যদি আমরা একটু স্প্রিং এর দিকে তাকাই, স্প্রিং এর ক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউডটা কোনটা ছিল? আমি একটা স্প্রিং আবার দেখালাম, এতটুকু আছে। স্প্রিংটাকে টেনে আমি লম্বা এই যে প্রথমে যতটুকু লম্বা করলাম, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড। ওকে, এবার সে উপরের দিকেও সেম ডিস্টেন্স ক্রিয়েট করবে, এটাও আমার অ্যামপ্লিটিউড। তাহলে সর্বোচ্চ সরণটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। কিন্তু এর পরে আমি যখন ছবি তুলবো তখন স্প্রিংটা কখনো এখানে দেখাবে, কখনো স্প্রিংটা এখানে দেখাবে, কখনো স্প্রিংটা এখানে দেখাবে। তার মানে এক এক সময় আমার ডিস্টেন্সটা এক এক রকম থাকবে, কিন্তু সরণ তো অনেকগুলো থাকতে পারে। তার মধ্যে সর্বোচ্চ সরণটাই হচ্ছে অ্যামপ্লিটিউড হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা আমার বিস্তার, কোনটা আমার বিস্তার। এটা আমরা বুঝতে পারলাম আসলে। এখন আমরা সহজেই বাকি অংশগুলো বুঝতে পারলাম। এবার আমরা শিখবো সাইকেলটা। 3 নম্বর সাইকেল। হোয়াট ইজ সাইকেল? সাইকেল মানে হচ্ছে চক্র সম্পন্ন করা। একটা সাইকেল মানে এটা চক্র সম্পন্ন করা, একটা কাজ কমপ্লিট করা। এক কথায় যেখান থেকে স্টার্ট করলো আবার সেখানে গিয়ে এন্ড করলো, যেখানে স্টার্ট সেখানে আবার কি করলো? এন্ড করলো, শেষ করলো। তাহলে আসেন
আমরা এখানে কোথ থেকে মুভ করা শুরু করেছি পি থেকে, তো সে পি থেকে যাবে কিউতে, আবার কিউ থেকে পি তে আসবে, সে পি থেকে গেল কিউতে, আবার কিউ থেকে পি তে আসলো। ওকে, তাহলে পি থেকে একবার কিউতে গিয়ে আবার যখন পি তে একবার ফিরে আসবে, এটাকে বলা হচ্ছে এক সাইকেল, ওয়ান সাইকেল, একটা চক্র সম্পূর্ণ করবে। তো পি থেকে শুরু করলে পি থেকে গেল কিউতে, কিউ থেকে আসলো পি তে, এক সাইকেল সম্পূর্ণ করলো। যদি এমন হয় যে পি থেকে কিউতে গেল, কিউতে পি তে ফিরে আসলো, এভাবে দুইবার তিনবার চারবার ফিরে আসলো, প্রত্যেকটা সাইকেল সম্পূর্ণ। তার মানে মিনিমাম যদি সে পি থেকে কিউতে গিয়ে আবার কিউ থেকে পি তে ফিরে আসে, দ্যাট ইজ এক সাইকেল সম্পূর্ণ। একইভাবে স্প্রিং এর ক্ষেত্রে সেম হবে। ধরুন একটা স্প্রিং এভাবে আছে, তো আমরা যখন স্প্রিংটাকে টেনে ছেড়ে দিব, তো সে কি করবে, একবার উপরের দিকে উঠবে, ওকে, আবার নিচের দিকে নামবে, আবার এখানে আসবে। তাহলে এই যে এক সাইকেল গেল, আবার ফিরে আসলো, এক সাইকেল সম্পূর্ণ। তাহলে সে যেখানে ছিল ইনিশিয়ালি, সেখানে যদি একবার ফিরে আসে এক সাইকেল, দুইবার ফিরে আসলে দুই সাইকেল, তিনবার ফিরে আসলে তিন সাইকেল, যতবার সে ফিরে আসবে ওই চক্র সম্পন্ন করে, এটাকে বলা হয় সাইকেল। সবাই কি এটা বুঝতে পেরেছেন? কাইন্ডলি বলেন তো আমাকে একটু। I have a question ভাই, জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার? I have a question. জি বলেন। আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ, যে বলেন। আপনার যে অ্যাম্পলিটিউডটা যে বললেন, এটা কি আমাদের 0 পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত? আরেকবার বলেন তো, কি বললেন? আপনি যে অ্যাম্পলিটিউড বিস্তারের কথা বললেন, এটা কি আমার স্থির অবস্থান থেকে হ্যাঁ, সর্বোচ্চ হ্যাঁ, বস্তু পর্যন্ত, অবশ্যই, অবশ্যই। না হ্যাঁ, আমাদের পি বিস্তার, থেকে কিউ পর্যন্ত? না, না, বিস্তারটা তো সবসময় আমরা মাপবো জিরো থেকে, অলওয়েজ জিরো থেকে মাপবো। সরণ আমরা কোত্থেকে মাপি? জি, জিরো থেকে মাপি না সরণটা? হ্যাঁ হ্যাঁ। আ- আর হুম, অ্যামপ্লিচিউড তো একটা সরণ, তাই না? অ্যামপ্লিচিউড কিন্তু হুম, সরণ, কিন্তু এই সরণটা হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? তো সরণটা আমরা মাপি হুম, কোত্থেকে? সবসময় আমরা এখান থেকে মাপি, এখান থেকে, অর্থাৎ রেস্ট অফ থেকে মাপবো। তো এখান থেকে মাপলে যে মানটা এটা হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে অ্যামপ্লিচিউড, কিন্তু এটা কি অ্যামপ্লিচিউড হবে? এটা কিন্তু অ্যামপ্লিচিউড হবে না। ক্লিয়ার? তাহলে আমরা এক জায়গা থেকে মাপবো, যেটা সর্বোচ্চ পয়েন্টে যাবে ওটা হচ্ছে অ্যামপ্লিচিউড, আর যেটা এর নিচে থাকবে, নিচে যে কোনো সামান্য নিচে হলো সেটা কি শুধুমাত্র সরণ। ক্লিয়ার? clear. আচ্ছা, তাহলে সাইকেলটা সবাই ক্লিয়ার হলে আমাদের তিনটা ক্লিয়ার। এবার আমরা শিখবো টাইম পিরিয়ড। একটু আগে যে বললাম যে একটা সাইকেল সম্পন্ন করি, পি থেকে কিউতে গেল, আবার কিউ থেকে পি তে ফিরে আসলো, তাই না? আচ্ছা, তাহলে এই যে এক সাইকেল সম্পূর্ণ করলো, এই এক সাইকেল সম্পূর্ণ করতে একটা সময় লাগছে না? পি থেকে কিউতে গেল, আবার কিউ থেকে পি তে ফিরে আসলো, এই যে এক সাইকেল সম্পূর্ণ করতে যেই সময়টা লাগলো, সেই সময়টাকে আমরা বলবো টাইম পিরিয়ড, পর্যায়কাল। পর্যায় মানে চক্র। পিতে একবার গেল কিউ থেকে পিতে ফিরে আসলো, মানে একটা পর্যায় সম্পন্ন, একটা চক্র সম্পন্ন করলো। এই একটা চক্র সম্পন্ন করতে গিয়ে যে সময়টা লাগলো, এই সময়টাই কি আমার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, তার মানে কি? কেউ যদি বলে টি সমান হচ্ছে 10 সেকেন্ড, দেখি কে বলতে পারবেন এখানের মধ্যে একটা সাইকেল সম্পন্ন করতে 10 সেকেন্ড। কোনটা একটা কোনটার সাইকেল করতে 10 সেকেন্ড সময় লেগেছে কোনটার মোশন বেশি বলেন? স্যার। পি থেকে কিউ পর্যন্ত এবং কিউ থেকে পি পর্যন্ত আসতে 10 সেকেন্ড সময় লাগছে, এটাকে বলে 5 সেকেন্ডের 5 সেকেন্ডের। এটা একটা সিম্পল হারমোনিক মোশন, এটা একটা সিম্পল হারমোনিক মোশন। এখানের মধ্যে কোনটার গতি বেশি, কোনটায় বেশি স্পিডে মুভ করছে? 5 সেকেন্ড 5 সময় লাগে। সেকেন্ড। অবশ্যই, কারণ এটা মাত্র 5 সেকেন্ডের ভিতরেই চক্র চক্র সম্পূর্ণ করে ফেলে। আর ওইটা কি করে, 10 সেকেন্ড সময় লাগে, মানে সে স্লো মোশনে যাচ্ছে, আবার স্লো আসে, মোশন কম। আর 5 সেকেন্ড সে খুব ফাস্ট মুভ করছে আর ফাস্ট আসছে। সুতরাং টাইম পিরিয়ড দিয়ে আমরা কি বুঝি? কোন একটা মোশনের গতি বুঝি, তাই না? কোন একটা গতি বুঝি। যদি বলা হয় টি সমান 2 সেকেন্ড, গতি বাড়ছে। টি সমান 1 সেকেন্ড, অনেক গতি। টি সমান গতি আরো দ্রুত 2 আসছে। সেকেন্ড, মানে অনেক গতি। ক্লিয়ার? তাহলে টি দিয়ে, টাইম দিয়েও কি বোঝা যায়? যে সময়, দ্রুত গতি বোঝা বোঝা যায়। যায়, যে আসলে একটা একটা সিম্পল হারমোনিক মোশনের গতি কেমন সেটা সহজে আমরা বুঝতে পারি। একদম লাস্টটা শিখবো এখন আমরা। এগুলো সহজ বিষয়, এত আহামরি কিছু না। কঠিন ভাবে নিলে কঠিন,
সহজভাবে নিলে সহজ। আচ্ছা, এবার আসেন 5 নাম্বার শিখি ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি বলতে আসলে আমি বুঝি এক কথায় এফিসিয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে দক্ষতা। দক্ষতা ধরেন একজন লোক, সে আহ দৈনিক, সে প্রতিদিন, সে প্রত্যেকদিন, সে ধরেন আহ কোনো একটা কাজ অনেক বেশি করতে পারে। কি কাজ ধরবো আমরা? ধরেন সে প্রতিদিন, সে আহ নদী থেকে সে প্রায় 100 বালতি পানি উঠাতে পারে। আরেক লোক, সে আরেক লোক, সে একই সময় একই দিনে সে মাত্র 10টি বালতি নিয়ে আসতে পারে। এই দুটি লোকের মধ্যে একটা দক্ষতা আছে, এফিসিয়েন্সি আছে, ক্ষমতা আছে। একদিনে সে পারে 100 বালতি পানি নিয়ে আসতে পারে, আর আরেকজন পারে মাত্র 10 বালতি। এটার মধ্যে বোঝা যায় এটার যে ব্যক্তি 100 বালতি আনতে পারে তার ফ্রিকোয়েন্সি বেশি, যে ব্যক্তি 10 বালতি আনতে পারে তার ফ্রিকোয়েন্সি কম। এই জন্য আমরা দেখি আমাদের, দেখবেন আমরা হার্স বলি না, ফ্রিকোয়েন্সি একক কি হার্স, 50 হার্স, 60 হার্স আমাদের দেশের, আমাদের ফ্রিকোয়েন্সি। তো বাইরের দেশে কিন্তু অনেক হার্স, অনেক ফ্রিকোয়েন্সি অনেক বেশি। ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক কতটুকু ভালো হবে। যত বেশি ফ্রিকোয়েন্সি বেশি হবে, তত নেটওয়ার্ক বা আমাদের নেটের স্পিড তত বেশি হবে। ফ্রিকোয়েন্সি কম, আমাদের স্পিডটা কম। Clear? আচ্ছা, এবার আসলে আমি বুঝাবো আসলে এখানে ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে বা কিভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা শিখতে পারবো। দেখেন, একটু আগে দেখালাম একটা পেন্ডুলাম যেটার মধ্যে সাইকেল সম্পর্ক হচ্ছে। ধরেন পি থেকে সে কিউতে, দেখেন পি থেকে সে কিউতে গেল, পি থেকে কিউতে গেল, হ্যাঁ, আবার কিউ থেকে পিতে ফিরে আসলো, মানে একবার ফিরে আসলো, একটা সাইকেল সম্পূর্ণ করলো। ওকে, আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি কি বলছে যে প্রতি সেকেন্ডে কয়টি সাইকেল সম্পন্ন করা যাবে, প্রতি সেকেন্ডে সাইকেল কয়টি করা যায়। এই যে কাউন্ট ডাউন, এই যে হিসাবটা করা, ক্যালকুলেশন করা, এটাই ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? আমি যদি বলি 5 সাইকেল, 5 সাইকেল পার সেকেন্ড, এটা মানে ফ্রিকোয়েন্সি। 5 সাইকেল পার সেকেন্ড তার মানে কি প্রতি সেকেন্ডে 5 বার সে যাওয়া আসা করতে পারে। দ্যাট মিনস তার ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হলে গতি বেশি, তার মোশনটা বেশি। যদি আমি বলি 10 সাইকেল পার সেকেন্ড, অবশ্যই ফ্রিকোয়েন্সি অলওয়েজ সেকেন্ড হিসেব করে ভাই। 10 সাইকেল পার সেকেন্ড মানে কি পার সেকেন্ডে সে 10 সাইকেল সম্পন্ন করে। আমরা এই এতটুকু সবাই একটু রিয়ালাইজ করি। আচ্ছা, যেটা বললাম তাহলে আমি, যে আমরা যখন দেখবো প্রতি সেকেন্ডে কত সাইকেল সম্পন্ন হয়, এটা কাউন্ট ডাউন করা হয়, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গতি, প্রতি সেকেন্ডে কতবার সাইকেল সম্পন্ন করা যায়। ওকে, এখন যত বেশি সাইকেল সম্পন্ন করা যাবে তত গতি বেশি, আর গতি বেশি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। অবশ্যই যদি 10 সাইকেল সম্পন্ন করাতে হয় প্রতি সেকেন্ডে, অনেক ফাস্ট মুভ করতে হবে। আর যদি আরো বেশি হয়, আরো বেশি দ্রুত গতিতে মুভ করাতে হবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে একটা স্পিডের গতির সম্পর্ক। যত বেশি ফ্রিকোয়েন্সি তত বেশি গতি, তত বেশি কাজ, তত বেশি আউটপুট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সামারি করি। 5টা পয়েন্ট শিখলাম। প্রথমটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ। তো যে কোনো সময়ে যে কোনো দূরত্ব, যে কোনো ডিস্টেন্সকে আমরা কি বলতে পারি, তার অবশ্যই মেইন পজিশন থেকে, শূন্য থেকে। অ্যামপ্লিচিউড কি? শূন্য থেকে সর্বোচ্চ যে আমার বিস্তারটা, সর্বোচ্চ যে সরণটা, দূরত্বটা, সেটাই হচ্ছে অ্যামপ্লিচিউড। সাইকেল কি? সে কোনো একটা জায়গা থেকে যা যাত্রা শুরু করে, ওই জায়গায় আবার ফিরে আসলে 1 সেকেন্ড, দুইবার ফিরে আসলে 2 সেকেন্ড। টাইম পিরিয়ড কি? একটা সাইকেল সম্পূর্ণ করতে, একটা পর্যায় সম্পূর্ণ করতে যেই সময় লাগলো, দ্যাট ইজ টাইম পিরিয়ড। এই পর্যায়টা যদি যতবার করা হবে প্রতি সেকেন্ডে হিসাব করলে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। অর্থাৎ সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পন্ন করো, এই হিসাবটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আশা করছি আপনারা আজকে যে ক্লাসটা হলো, আজকে কিন্তু আমি অনেকগুলো টপিক পড়িয়েছি। অনেকগুলো টপিক বলবো না,
টপিকটা একটাই ছিল কিন্তু অনেকগুলো বেসিক কথাবার্তা ছিল। যেমন ছিল হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মোশনটা কখন হবে, কি, কি শর্ত ফিল করতে পারবে। এর ভিতরে আমরা দেখে ফেলেছি ব্যাক 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 বিট বা ত্বরণ, ডিসপ্লেসমেন্ট। এরপর আমরা দুটো এক্সাম্পল দেখেছিলাম, সেটা হচ্ছে স্প্রিং এর এক্সাম্পল। স্প্রিং এর এক্সাম্পল শিখতে গিয়ে দেখে ফেললাম সেখানে আহ, একটা রিস্টোরিং ফোর্স আছে, এবং যেটা রিস্টোরিং ফোর্স এর সাথে আমাদের কি বলে ওয়াই এর সম্পর্কটা দেখেছি। আমরা দেখেছি স্প্রিং এর একটা কনস্ট্যান্ট আছে কে, কে দিয়ে কি মিন করে। আমরা দেখেছি আরেকটা এক্সাম্পল পেন্ডুলাম। পেন্ডুলাম থেকে পেন্ডুলামে এসে আমরা 5টা টার্ম শিখলাম, ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড, সাইকেল, টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি। পড়া কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু এই সময়ের ভিতরে পড়াগুলো আপনার কিন্তু অনেক পড়া। তো এই পড়াগুলো যদি বাসায় একটু একটু প্র্যাকটিস করেন, আপনাদের আপনাদের বইতে কিন্তু থাকবে না হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, পরীক্ষায় জীবনও আসবে না ডিসপ্লেস কাকে বলে। কিন্তু এইগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি সামনে পড়াগুলো করতে পারবেন। আপনার বেসিক সারা জীবন দুর্বল ছিল, যাদের দুর্বল দুর্বল আছে আর কি, এখনো দুর্বল থাকবে। তা আমরা যে কি করছি মূলত, জিরো থেকে পড়াচ্ছি, মানে কোনো জায়গায় আমরা ল্যাগিং রাখবো না, যাতে আপনি ভবিষ্যতে যদি ক্লাস রেগুলার করেন, ভবিষ্যতে আপনি কোথাও আপনার গ্যাপ আপনি ফিল করবেন না। সব জায়গায় আপনার জানা আছে, আইডিয়া থাকবে ইনশাল্লাহ। ক্লাসগুলো রেগুলার করতে হবে। আর যে পড়াগুলো আমি পড়ালাম, বাসায় একটু প্র্যাকটিস করবেন, একটু চিন্তা করবেন, ভাববেন, এগুলো নিজের মতো করে একটু এক্সপ্রেস করার ট্রাই করবেন, তাহলে আশা করছি মনে থাকবে। তো যাই হোক, আমি যতটুকু পড়ালাম, আপনারা কি সবাই এতটুকু পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন? একটু কাইন্ডলি জানাবেন আমাকে। জি স্যার, এতটুকু পর্যন্ত বুঝতে জি পেরেছি। স্যার, বুঝতে পেরেছি। জি ভাই, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, তবে একটু না ক্লাসটা একটু শর্ট করলে ভালো হয়, কারণ এত লং টাইম মানে